প্রত্যেককে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আপনার বন্ধু, লেখক, প্রশিক্ষক পল্লব কুমার মান্না জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার এবং জীবন প্রবাহ পত্রিকার পক্ষ থেকে জানাই স্বাগত। আজকে মাস্টার অফ অবজেকশন হ্যান্ডেলিং কোর্সে আপনাদের জন্য রয়েছে বিশেষ ক্লাস। এলআইসি ভার্সেস মিউচুয়াল ফান্ড, এলআইসি ভার্সেস আদার হাই এন্ড ফাইন্যান্সিয়াল স্কিমস, এই বিষয়ে আমাদের প্রথম আলোকপাত করা হবে বা প্রথম টপিক রয়েছে। এলআইসি এবং মিউচুয়াল ফান্ড এই দুটি সম্পর্কে আমাদের প্রথমে একটু ইতিহাস ঘেঁটে দেখা দরকার, তারপরে কেন এই সমস্যা আসছে, কারা সমস্যা করছে, সেই সমস্যা আপনি মোকাবিলা করবেন কিভাবে এবং সেখান থেকে এলআইসির পলিসি বিক্রয় করবেন কিভাবে। যদি আমরা ইতিহাসের পাতা উল্টে দেখি তাহলে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে মিউচুয়াল ফান্ড এই কনসেপশনটা বোধহয় নতুন। আদৌ তা নয়। মিউচুয়াল ফান্ড এই কনসেপশনটা অনেক অনেক পুরানো। অর্থাৎ হ্যাঁ, এটা ঠিক কথা যে বীমার ধারণাও অনেক পুরানো, কিন্তু মিউচুয়াল ফান্ড আমরা মনে করছি অনেকে হয়তো যে মাত্র 10 বছর 15 বছর মিউচুয়াল ফান্ড এসেছে, ব্যাপারটা তা কিন্তু নয়। এমনকি এলআইসির জন্মের আগেও মিউচুয়াল ফান্ডের যথেষ্ট ভালো অস্তিত্ব ছিল এবং প্রতিপত্তিও ছিল। আমরা অনেকেই জানি যে এলআইসি 245টা বিভিন্ন বেসরকারি সংস্থাকে একত্রিত করে রাষ্ট্রায়ত্ত করে এলআইসির জন্ম হয়েছিল 1956 সালে, এবং যে সকল কোম্পানিকে একত্রিত করে এলআইসির জন্ম হয়েছিল তার মধ্যে বিভিন্ন মিউচুয়াল ফান্ড অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি ছিল। এবং যেখানে আমরা কিন্তু জানি যে বেশ কিছু মিউচুয়াল ফান্ডও কিন্তু কোম্পানি ছিল। অর্থাৎ মিউচুয়াল ফান্ড বিষয়টা অনেক পুরানো। এবার দ্বিতীয় হচ্ছে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি, এসআইপি জিনিসটা কি। এটা আমরা অনেকেই জানি, তবে একবার সহজ করে সহজ ব্যাখ্যা আমি আপনাদের সামনে দেব। আমরা টাকা যখন কোথাও ইনভেস্ট করি তখন তার নানান পদ্ধতি আছে। যেমন ধরুন, মিউচুয়াল ফান্ডে যাওয়ার ব্যাকে আমরা টাকা ইনভেস্টমেন্টের ব্যাপারটা একটু আপনাদের সামনে বলবো। যে আমরা সবাই জানি যে টাকায় টাকা আনে, অর্থাৎ টাকার বৃদ্ধি করা সম্ভব। তারও আগে আরেকটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো যে আচ্ছা, টাকাকে বাড়াতে হয় কেন? টাকাকে বাড়াতে হয় এই জন্য যে টাকাকে যদি না বাড়াতে পারি তাহলে মুদ্রাস্ফীতি সেই টাকাকে খেয়ে নেয়। তার মানে কি? ধরুন, কেউ একজন আলমারিতে 1 লক্ষ টাকা গচ্ছিত রাখলো। হ্যাঁ, নোটবন্দি হলে ব্যাপারটা আলাদা, কিন্তু নোটবন্দি হলো না। 15 বছর পর সেই টাকাটা বের করলো। 15 বছর আগে 1 লক্ষ টাকায় সে যা জিনিস কিনতে পারতো, 15 বছর পরে ওই টাকা কিন্তু বাড়েনি, আলমারিতে রাখার ফলে বাড়েনি। আমি ধরলাম যে ওটা কমেওনি, কারণ একই আছে, ভালো করে প্যাক করে রেখেছিল। তো টাকা বাজার মূল্য তার কমে গেছে, টাকার যে অফিসিয়াল মূল্য সেটা কমেনি। অফিসিয়াল মূল্য মানে 1 লক্ষ টাকায় বাজার মূল্য কমে গেছে মানে কি? 15 বছর আগে, ধরুন আজকে 2026 সাল, এই 2026 সালে কেউ 1 লক্ষ টাকা আলমারিতে রাখলো। এবার 15 বছর পরে আলমারি থেকে বের করলো, 2041 সাল, বের হলো কিন্তু 1 লক্ষ টাকাই। এবার এখন এই 1 লক্ষ টাকা দিয়ে যতগুলো জিনিস বা যত পরিমাণ জিনিস কিনতে পারবে, 15 বছর পরে ওই ওই টাকা দিয়ে ওর থেকে অনেক অনেক কম জিনিস কিনতে পারবে। মানে কি হয়, এটাকে ইংরেজিতে বলে বাইং ক্যাপাসিটি অর পারচেস পাওয়ার অফ মানি ডিক্রিজেস। অর্থাৎ টাকার যে কেনার ক্ষমতা সেটা কমে যায়। এটা করে কে? এটা করে ইনফ্লেশন। ইনফ্লেশন কাকে বলে? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কি জিনিস? যে দাম বৃদ্ধি, সহজ কথায়। তাহলে দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের বা বিভিন্ন মানে পরিষেবার দাম যদি বৃদ্ধি হয় তাহলে টাকাকে ফেলে রাখা যায় না। আর এই কারণেই টাকা ইনভেস্ট করতে হয়, এমনকি প্রত্যেকটা টাকার গ্রোথ হতে হবে। তো টাকা তো গাছ নয় যে চারা গাছ পুঁতলাম, গাছটা বড় হয়ে গেল। টাকা তো ওইভাবে বড় হয় না। তাহলে টাকাকে বড় করতে গেলে তার জন্যই মানুষ খুঁজে বেড়াচ্ছে যে কোথায় ইনভেস্ট করব টাকাকে, যে টাকা আমার আগামী দিনে বাড়বে। এবার প্রতিটা মানুষই চাইবে যে এমন জায়গায় যেখানে বেশি বাড়বে। তো মিউচুয়াল ফান্ডের প্রতি এই যে ক্রেজ বিগত দিনে, এই ক্রেজটা হয়েছে যখন থেকে মানুষ অনুভব করলো বা ভাবলো বা একটা খবর ছড়ালো যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে সেটা কিন্তু ভালো গ্রোথ হয়। আচ্ছা, আর কোথায় রাখা যেত সেটা একবার কথাটা বলি। কেন বলছি?
আমার এই টপিকটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ভার্সেস এলআইসি, কিন্তু এইটা বুঝতে গিয়ে আমাদের আরো কিছু আনুষঙ্গিক জিনিস বোঝা দরকার। এবং বুঝলে আমাদের সুবিধাও এটা, যে কেউ হয়তো বললো আমি মিউচুয়াল ফান্ড না শেয়ার মার্কেটে খাটাবো, কেউ বললো আমি ল্যান্ড কিনে রাখবো, কেউ বললো আমি গোল্ড কিনবো, কেউ বললো অন্য জায়গায় খাটাবো। সবগুলোরই আপনি উত্তর কিছুটা কিছুটা পেয়ে যাচ্ছেন, কিন্তু মেন আমাদের টপিক এখন মিউচুয়াল ফান্ড এসআইপি ভার্সেস এলআইসি। তো চলুন আমি যে গল্পে ছিলাম সেই গল্পে চলে আসি। বাস্তব গল্প, যে কেন মিউচুয়াল ফান্ডের এত আকর্ষণ তৈরি হয়েছে। এমনকি এই যেভাবে আমি গল্প করছি, আপনি কিছু মানুষকে এরকম গল্প বলতেও পারবেন। কেন? অনেক মানুষ না বোঝার জন্য, ভুল বোঝার জন্য অপরের কথা শুনে এসআইপি করতে চাইছে। তো তাদেরকে যদি আপনি ভেঙে সুন্দর করে অল্প কথায় ব্যাখ্যা করে দিতে পারেন মিউচুয়াল ফান্ড জিনিসটা কি, না জেনেই অনেকজন মিউচুয়াল ফান্ডের দিকে আসক্ত হয়েছে, তাদের কিন্তু ভুলটা ভাঙবে। তো সঠিক কথা কি বলবেন সেটাই আমি এখন বলছি। তো চলুন, মিউচুয়াল ফান্ড আকর্ষণটা কেন হলো? কারণ টাকা আমায় বাড়াতে হবে। আর ইদানিং শোনা যাচ্ছে কয়েক বছর ধরে যে মিউচুয়াল ফান্ড এবং এসআইপি করলে টাকা বাড়ে, অনেকটাই বাড়ে। আচ্ছা, কেন বাড়ে? কেন বাড়ে? আর কি কি ব্যবস্থা ছিল? যেমন যদি এখন কাউকে প্রশ্ন করেন, সে বলবে মিউচুয়াল ফান্ডের থেকে অনেক বেশি বেড়ে যেত যদি আমি সোনা কিনে রাখতাম। কারণ সোনা আমি হয়তো 50,000 টাকা ভরিতে কয়েক বছর আগে পেতাম, মাত্র 4-5 বছর আগেই 50,000 টাকা ভরি ছিল, আর সেটা এখন 2 লাখ ছুঁই ছুঁই। তার মানে 4 গুণ বৃদ্ধি 5 বছরে, অভাবনীয়। এটা তো মিউচুয়াল ফান্ডও করতে পারবে না। অর্থাৎ এটাও একটা এভিনিউ টাকা বাড়ানোর। কেউ বলতে পারে আমি ওখানে কেন করব, আমি আমার নিজের ব্যবসায় যদি আরো 1 লাখ টাকা করে প্রতি বছর ইনভেস্ট করি, সেই 1 লাখ টাকা আমি কমপক্ষে প্রতি বছর 30% প্রফিট পাবো, বলতেই পারে। কিন্তু আমরা আবার টপিকে ফিরে আসি, মিউচুয়াল ফান্ডের আকর্ষণটা কেন বাড়ছে। দেখুন, সোনার সঙ্গে মিউচুয়াল ফান্ড, বা নিজের ব্যবসার সঙ্গে মিউচুয়াল ফান্ড, বা জমি কিনে রাখার সঙ্গে মিউচুয়াল ফান্ডের যদি তুলনা করা হয়, তাহলে অনেকের কাছে মিউচুয়াল ফান্ড আকর্ষণীয় হয়ে যাবে। কেন হয়ে যাবে? দেখুন, প্রশ্নটা এখানে, যে সোনা এই 4 বছরে ডবল হয়েছে, ট্রিপল হয়েছে, 4 গুণ হয়েছে, কিন্তু বিগত 15 বছর ধরে সেরকম বৃদ্ধি হয়নি। বৃদ্ধি হয়েছে কিন্তু খুব কম। 30,000টা বেড়ে 50,000 আসতে অনেক সময় লেগেছে। তাই সোনা যে একটা স্টেডি গ্রোথ হবে, তার কোনো সিওরিটি নেই। তাছাড়াও সোনায় রিস্ক আছে, সোনার ওপর ট্যাক্স পড়ে। এছাড়াও সোনা সোনা কখন কেনা উচিত এটা ভুল হয়ে যেতে পারে। যেমন ধরুন, এখন যদি কেউ কিনতে চায়, তার ভালোও হতে পারে, মন্দও হতে পারে, আগামী দিনে সোনার দাম কমে যেতে পারে। তুলনামূলকভাবে যদি মিউচুয়াল ফান্ডে ভাবা যায়, মিউচুয়াল ফান্ড যখন তখন কেনা যায়, এবং একটা লং টার্ম ওয়েট করলে, মানুষের ধারণা যে লং টার্ম ওয়েট করলে মিউচুয়াল ফান্ডে একটা ভালো টাকা পাওয়া যায়, গ্রোথ পাওয়া যায়, স্টেডি এবং গুড গ্রোথ। কত পার্সেন্ট? অনেকেই 12, 14, 16, 18% ভাবছেন। কারো কারো ক্ষেত্রে হচ্ছেও, তবে লং টার্মে, এবং কিছু সিস্টেম মেনটেন করলে তবেই হচ্ছে। হবেই কোনো গ্যারেন্টি নেই, কিন্তু হতে পারে। আর একটা সুবিধা কি, সোনা তো অল্প অল্প করে কেনা যায় না, যে 500 টাকা কিনলাম, 500 টাকা কিনলাম, আবার যখন তখন বিক্রি করতে অনেক সমস্যা হয়। অনেক দোকানদার সোনা কিনতে চায় না। যে জানে, কিন্তু সোনা কিনতে গেলেও মোটামুটি একটা অ্যামাউন্টের কিনতে হবে, অন্তত 30-40 হাজার, 50,000। কিন্তু মিউচুয়াল ফান্ডের এসআইপি মাসে 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা মান্থলি সিস্টেমে। সোনা কিনতে গেলে নিজেকে যেতে হবে, দেখতে হবে আসল সোনা কিনা, যাচাই করতে হবে, সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, তার জন্য লকার নিতে হবে, লকার মেনটেনেন্স করতে হবে। এই কারণে সোনার থেকে মিউচুয়াল ফান্ড বেটার। আপনি বলবেন যে স্যার, তাহলে এলআইসির সঙ্গে মিউচুয়াল ফান্ড কেন বলছেন না? বলবো, আগে বুঝুন সোনার কি ডিফেক্ট আছে যেটা মিউচুয়াল ফান্ড মেটাচ্ছে। ঠিক একইভাবে সোনার যে ডিফেক্টগুলো এখানে বললাম, এলআইসির সঙ্গে যদি গোল্ড বা সোনার কেউ তুলনা করে, তখন কিন্তু আপনি সোনার ওই ডিফেক্টগুলো এলআইসির জন্য বলতে পারবেন। এবার চলুন, মিউচুয়াল ফান্ডের সঙ্গে আমি ল্যান্ডের কথা বলবো, মিউচুয়াল ফান্ডের সঙ্গে আমি শেয়ার ইনভেস্টমেন্টের কথা বলবো, এবং আদার ইনভেস্টমেন্টের কথা বলবো। বাট তার আগে একবার আমি এইটা দেখাবো বা বলবো, যে মিউচুয়াল ফান্ডের সঙ্গে এলআইসির কি মিল আছে। যেমন সোনার কিছু প্রবলেম আছে বললাম, যে প্রবলেমগুলো মিউচুয়াল ফান্ডে মিটে যাচ্ছে, আচ্ছা ওই প্রবলেমগুলো কি এলআইসিতেও মিটতে পারে? ইয়েস, মিটতে পারে। কি মিটতে পারে? যেমন
মিউচুয়াল ফান্ড কেন করছে? এসআইপির কথা মেনলি বলছি। কেন? যে আমি মাসে 500, 1000, 2000, 3000 টাকা রেগুলার কাটিয়ে দিয়ে আমি মিউচুয়াল ফান্ড লং টার্মে ভালো রিটার্ন পেতে পারি। সেম জায়গায় এলআইসির এন্ডাওমেন্ট পলিসিও কিন্তু একই কাজ করবে। যারা এইটা আমার সাথে সহমত হচ্ছেন তারা এ কথাটা লিখুন, এ ফর এগ্রিড লিখুন। আপনি শুনছেন কিনা বোঝার জন্য এবং আরো বেশি ফোকাস করার জন্য আপনাকে আমি লিখতে অনুরোধ করছি। তাই চ্যাট বক্সে লিখুন এ, চ্যাট বক্সে লিখুন এ। কি বললাম? সোনার যে প্রবলেম, সোনা কেনার যে প্রবলেম, সেই প্রবলেমটার হাত থেকে বাঁচার জন্য যেমন মিউচুয়াল ফান্ডের এসআইপি ভালো জায়গা, তেমনি কিন্তু এলআইসির এন্ডাওমেন্ট পলিসিও সেম ভালো জায়গা। কেন ভালো জায়গা? তার কারণ হলো যে আহ, চন্দনা বিশ্বাস ম্যাডাম লিখেছেন, বাকিরা লিখুন, তারাপদবাবু লিখেছেন। ওকে, খুব মন দিয়ে শুনবেন। আজকে কিন্তু আমার বোর্ডের পিছনে লেখা আছে দেখুন, মানি স্মার্ট সেমিনার। অর্থাৎ আজকে কিন্তু আপনাকে টাকা পয়সা নিয়ে যে সমস্যাগুলো তোলে মানুষ, অর্থাৎ কম্পারেটিভ জায়গা, এটা কিন্তু শেখাবো। এটা আপনার জীবনে একটা লাইফ স্টোন ট্রেনিং হয়ে যাবে। একেবারে একদম দুর্দান্ত ট্রেনিং হবে, যেটা আপনার প্রচুর কাজে লাগবে, নট অনলি ফর অবজেকশন হ্যান্ডলিং বাট অলসো ফর প্রেজেন্টেশন পারপাস। তো চলুন এরপর আমি যেটা বলতে চাইছিলাম সেটা বলি। জাস্ট 1 মিনিট। আপনারা খাতা পেন অবশ্যই ব্যবহার করুন এবং নোট করুন। এরপরে যে কথাগুলো বলবো খুব নোট করা দরকার। একদিকে বাঁদিকে মিউচুয়াল ফান্ড লিখুন আর ডান দিকে এলআইসি লিখুন। আগে আমি মিলগুলো বলবো, অর্থাৎ সাদৃশ্য, তারপরে আমি গড় মিলে যাব। তো খাতা নিশ্চয়ই খুলেছেন এবং নিশ্চয়ই আপনারা মেলাচ্ছেন। আশা রাখি আপনারা মেলাচ্ছেন বা লিখতে শুরু করেছেন। এরপর আমি আপনাদেরকে বলবো যে খাতা একদিকে বাঁদিকে এলআইসি আর একদিকে মিউচুয়াল ফান্ড, বা বাঁদিকে মিউচুয়াল ফান্ড ডান দিকে এলআইসি, যেটা ইচ্ছে লিখুন। তো দেখুন, মিউচুয়াল ফান্ডে যখন পয়েন্ট বলবো তখন মিউচুয়াল ফান্ডের ঘরে দেবেন, এলআইসির পয়েন্ট এলআইসির ঘরে দেবেন। মিল কি আছে ওপরে লিখুন মিল। মিল হলো মিউচুয়াল ফান্ড রেকারিং সিস্টেমে, মিউচুয়াল ফান্ড ভুল বললাম, মিউচুয়াল ফান্ড ব্র্যাকেটে এসআইপি, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের এসআইপি কিভাবে কাজ করে আর এলআইসির এন্ডাওমেন্ট পলিসি কিভাবে কাজ করে, মিল কোথায়? মিল হলো যে মিউচুয়াল ফান্ডের এসআইপি রেগুলার সিস্টেমেটিক সেভিংস দেয়। তার মানে সহজ কথা হচ্ছে রেগুলার সিস্টেমেটিক সেভিংস। এলআইসিও কিন্তু তাই দেয়। মিল হলো এটা, এলআইসিও রেগুলার সিস্টেমেটিক সেভিংস দেয়। আচ্ছা, এবার এর নিচে গড় মিল একবারই লিখে নিন। মিল বলে লিখলেন, এর নিচে আবার লিখুন গড় মিল। এবার আবার বাঁ দিক ডান দিক লিখবেন গড় মিলটা কি। মিউচুয়াল ফান্ড আর এলআইসির মধ্যে এই একটা পয়েন্টই গড় মিল আছে। আবার কি বললাম? মিউচুয়াল ফান্ডের এসআইপি সিস্টেমেটিক রেগুলার সেভিংস, অর্থাৎ নিয়মিত ব্যবস্থা করে সঞ্চয় করায়। এলআইসিও তাই করায়। কিন্তু গরমিল কি আছে? যে এলআইসির ঘরে লিখুন যে এলআইসি বাধ্যতামূলক এবং উদ্দেশ্যমূলক, বা বাধ্যতামূলক কথাটা লিখুন, এলআইসি বাধ্যতামূলক, মিউচুয়াল ফান্ড বাধ্যতামূলক নয়। যদি বলেন যে এলআইসিও তো বন্ধ করতে পারে, বন্ধ করতে পারে, কিন্তু করে কজন? আপনি দেখবেন 100-র মধ্যে 10টা পলিসি বন্ধ হচ্ছে। আপনি যদি 5 বছর পরে গিয়ে, 4 4 বছর পরে গিয়ে দেখেন 10টা বন্ধ হচ্ছে। কারণ আপনি তো নিজে ক্লাব মেম্বার যারা রয়েছেন তারা জানেন যে 10%-এর নিচে আপনার ল্যাপসেশন রেট রেখেছেন, তার মানে আপনার 10টাই পলিসি বন্ধ হচ্ছে বড় জোর। কিন্তু মিউচুয়াল ফান্ডে 2 বছর পরে 70% মানুষ বন্ধ করে দিচ্ছে। তার মানে কি? নিশ্চয়ই বাধ্যতা নেই। এলআইসিরও বাধ্য নয়, কিন্তু এলআইসি মানুষ বাধ্য না হলেও ইমোশনালি বাধ্য হয়ে যাচ্ছে। অনেকটা এরকম, এরকম একটা উদাহরণ দিতে পারেন এই বাধ্যতার কথাটা, কারণ এটা একটা বড় পয়েন্ট। যে পয়েন্টে এলআইসি অনেক বেটার মিউচুয়াল ফান্ডের থেকে, ভালো করে শুনুন কথাটা। এই যে বাধ্যতামূলক বললাম এলআইসির, আর মিউচুয়াল ফান্ড বাধ্যতামূলক নয়, শুনে বাইরে থেকে শুনে মনে হবে কি যেটা বাধ্যতামূলক নয় সেটাই তো ভালো, যেটা বাধ্যতামূলক নয় সেটাই তো ভালো।
যেটা বাধ্যতামূলক ওটা তো আমাকে বাধ্য হয়ে দিতে হচ্ছে। ব্যাপারটা তা না। একটা ছোট্ট গল্প বলি, আগেও বলেছি, আরেকবার বলি, ছোট্ট গল্প। তারপর আমি আবার বলবো এই পয়েন্টটা, এই পয়েন্টের ওপরই গল্প, যেটা খুব কাজে লাগবে, আপনি দরকারি গল্পটা বলতেও পারবেন। যে দেখুন স্যার, জীবনে আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, প্রকৃতি কিন্তু সব সিস্টেমে চলে। সূর্য নির্দিষ্ট টাইমে, একদম নির্দিষ্ট টাইমে সূর্য উদয় হয়, নির্দিষ্ট টাইমে সূর্যের অস্ত যায়। এই বর্ষা ঋতু, শীত ঋতু মোটামুটি একটা টাইম মেনে চলে। চন্দ্র, সূর্য, গ্রহ তারা কিন্তু পারফেক্ট মিলি সেকেন্ড মেনে চলে। তো সিস্টেম, সিস্টেম আছে বলে আমরা বেঁচে আছি, মানে রেগুলারিটি। তাহলে সূর্য নির্দিষ্ট টাইমে ওঠে, এটা সূর্য উঠতে বাধ্য। কিন্তু এটা ভালো না খারাপ? অবশ্যই এটা ভালো। যদি সূর্য মনে করতো কোনোদিন 8টায় উঠবো, কোনোদিন আমি 6টায় উঠবো, তাহলে আমাদের জীবন এলোমেলো হয়ে যেত, আমরা মারাই যেতাম। একদমই তাই। আচ্ছা, গল্পটা কি? একবার এই যে লোকাল ট্রেন, লোকাল ট্রেন ধরুন তারা কথা বলতে জানে, লোকাল ট্রেন কথা বলতে জানে, লোকাল ট্রেন। আচ্ছা, বগিগুলো তার ইঞ্জিনকে বলছে যে ভাই ইঞ্জিন, তোমার সাথে যেদিন থেকে আমাকে জুড়ে দিয়েছে, আমাদেরকে এই 15 বছর ধরে তোমার পিছন আমাকে ছুটতে হচ্ছে। আর এত সুন্দর সুন্দর জায়গা দিয়ে আমরা যাই বটে, কিন্তু আমাদেরকে ওই বাঁধানো রেল লাইনের ওপর দিয়ে যেতে হচ্ছে। অথচ পাশে সুন্দর মাঠ, কত বাজার, কত সুন্দর সুন্দর বাড়ি থাকে। আমরা যে একটু সাইডে চলে যাব, একটু গিয়ে দেখে আসবো, সেই ক্ষমতা আমাদের নেই। কারণ এই রেল লাইন হলো আমাদের বাধ্য করছে যে ওখান দিয়ে যেতে হবে, আর তুমি আমাদেরকে সেই বাধ্য পথে নিয়ে যাচ্ছ। তুমি তো মনে করলে আমাদেরকে ওগুলো ঘুরিয়ে দেখাতে পারো। কে বলছে? বগিগুলো বলছে। কাকে? ট্রেনের ইঞ্জিনকে। তোরম রোজ বলে। একদিন ট্রেনের ইঞ্জিনের শুনে শুনে কিছু বলে না, একদিন মনে হলো চলো ওরা যখন এত বলছে ওদেরকে একবার একটা শিক্ষা দেওয়া দরকার। কি করলো? একদিন এরকম সুন্দর একটা জায়গার ওপর দিয়ে যখন ট্রেনটা যাচ্ছে খুব গতিতে, হঠাৎ ইঞ্জিন ইচ্ছা করে ট্রেন লাইন থেকে নেমে পড়লো। নেমে পড়ে সে মাঠের মধ্যে ঢুকে গেল, সুন্দর মাঠ, দেখতে খুব সুন্দর। ইঞ্জিন কিন্তু পাওয়ারফুল, সে কিন্তু ঠিক এগিয়ে যাচ্ছে, একটু টলমলে হলেও এগিয়ে যাচ্ছে। কিন্তু যাই মাঠে নেমেছে, এদের খুব আনন্দ বগিদের, যে চলো এরপর আমরা মাঠে ঢুকবো, আমাদের আমরা ওই বাঁধা গদ থেকে বাধ্য থেকে বেরিয়ে যাচ্ছে। দারুণ আনন্দ। কিন্তু একটুখানি যাওয়ার পরেই এবার তাদের ত্রাহি ত্রাহি রব। কেন? কারণ এরপর ঢাকা ঢাক ঢাকা ঢাক এদিক ওদিক হচ্ছে বগিগুলো, কারণ বগিতে আর রেল লাইন নেই, তাদের নিজেদের ইঞ্জিনও নেই। ইঞ্জিন তো ছুটছে, কিছুক্ষণ পরে ইঞ্জিনের থেকেও তারা আলাদা হয়ে যাচ্ছে, এবং তারপর যে যার উল্টে পড়ে গেল। তখন বগিগুলো কাঁদতে কাঁদতে ইঞ্জিনকে বলছে, কি আমাদের হাল করলে? ইঞ্জিন তখন বলছে যে ভাই, তোমরা কয়েক মাস ধরে আমাকে মাথা খারাপ করছো, যে তোমরা এই বাঁধা গদে চলতে চাইছো না, তোমরা চাইছো মাঠে ঘাটে ঘুরতে। তো তোমাদের একবার ঘোরালাম। আমি তো ইঞ্জিন, আমি তো মোটামুটি চলে গেলাম, কিন্তু তোমরা তো দেখলে যে বাঁধা লাইন ছাড়া তোমরা যদি চলো, তাহলে তোমাদের চলার ক্ষমতাই নষ্ট হয়ে যাবে, তোমরা মারা পড়বে। এই গল্পটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। গল্পটা কেমন লাগলো? রেটিং লিখুন। পাশাপাশি এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে যখন আমরা সঞ্চয় করব, তখন আমরা বাধ্য হয়ে সঞ্চয় যদি করি, তাহলে সেই সঞ্চয়টা আলটিমেটলি শেষ পর্যন্ত হাওড়া স্টেশনে গিয়ে দাঁড়াবে, আর না হলে মাঠে মারা যাবে, যেমন একটু আগে হলো। তাই বাধ্য না হলে সঞ্চয় মাঝখানে বন্ধ হয়ে যাবে। তাই একটা জিনিস কাস্টমারকে বলবেন, স্যার, মিউচুয়াল ফান্ডের এসআইপিও ভালো জিনিস, ওটাও সিস্টেমেটিক রেগুলার সেভিংস। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ভারতীয় জনগণ 70% মানুষ 2 বছর পরে ওই সিস্টেমটা বন্ধ করে ফেলে। যদি বন্ধই করলো, সে তো হাওড়া স্টেশনে পৌঁছাতে পারলো না। যদি আমি গন্তব্যে না পৌঁছাতে পারি, তাহলে কোনটা ভালো? বাধ্য হওয়াটা ভালো, না অবাধ্য হওয়াটা ভালো? যখনই যেখান থেকে টাকা তুলে নেওয়ার ক্ষমতা থাকবে, যখন তখন তুলে নেওয়ার ক্ষমতা থাকবে, যখন তখন বন্ধ করে দেওয়ার ক্ষমতা থাকবে, জানবেন সেটাকে কন্টিনিউ করা খুব কঠিন। আজকে যদি আপনি আপনার বাচ্চা সন্তানকে বলেন যে তুমি যা ইচ্ছা পড়ো, যখন ইচ্ছা পড়ো, না পড়ো না পড়ো, পড়ো পড়ো, আপনার ছেলে মেয়ে কিন্তু পড়াশোনা করবে না। কিন্তু আপনি যদি লাইনে ফেলে দেন যে তোমাকে এই থেকে এই সময়, এই থেকে এই সময় পড়তে হবে, এই সময় স্কুল যেতে হবে, এই সময় কোচিং যেতে হবে, তাহলে কিন্তু তারা যাবে। স্যার, এলআইসি ভারতবর্ষের 36 কোটি মানুষকে এইভাবেই সুরক্ষা দিয়ে এসেছে যে সঞ্চয় করা কিন্তু খুব
কঠিন, কারণ লক্ষ্মী চঞ্চলা। সঞ্চয় করতে গেলেও আমরাও চঞ্চল হয়ে যাই, আমরা পারি না, আমরা বন্ধ করে দিই, তুলে নিই। মিউচুয়াল ফান্ডও সিস্টেমেটিক, বাট সেই সিস্টেম যদি আপনি রাখতে পারেন তাহলে মিউচুয়াল ফান্ড খারাপ না। কিন্তু এলআইসিতে সেই সিস্টেমটা বাধ্যভাবে রাখা হয়, কেন জানেন? তিনটে কারণ আছে। কারণ যখন মিউচুয়াল ফান্ড কেউ করছে, সে টাকাটার বাড়ানোর জন্য করছে। হ্যাঁ, তার মধ্যে একটা উদ্দেশ্য অনেক সময় থাকে যে এই টাকা দিয়ে আমি অমুক করবো তমুক করবো, কিন্তু মাঝখানে এসে ভুলেও যায় যে টাকাটা দিয়ে করবো ভেবেছিলাম তো আগেই তুলে নিই অন্য জায়গায় ইনভেস্ট করি। কিন্তু এলআইসি যখন কেউ করে না, সে নির্দিষ্ট পারপাস এবং সে ইমোশনাল পারপাস নিয়ে করে। যেমন মেয়ের বিয়ে দেবো, ছেলে মেয়ে পড়াশোনা করাবো, ছেলের বিয়ে দেবো, সেই সময় খরচ আছে, ভালো পরিমাণ হিসেব করে, প্ল্যান করে, পরিকল্পনা করে রেগুলার সিস্টেমে সে করে। যখনই সে বন্ধ করতে যায় কোনো কারণে, টাকা পয়সার অভাবে, তখন তার মাথায় বারবার ঘড়ি কাঁটার মতো টিকটিক করে যে যদি বন্ধ করে দিই আমার মেয়ের বিয়ের সময় টাকা পাবো না, যদি বন্ধ করে দিই ছেলে মেয়ের পড়াশোনার সময় টাকা পাবো না, যদি বন্ধ করে দিই বৃদ্ধ বয়সে আমি খাবো কি। এই যে ইমোশন, এই যে একটা বড় দায়িত্ব, এই যে একটা বড় পারপাস, যেটা মিউচুয়াল ফান্ডে কিন্তু দেখা যায় না, কারণ ওখানে বিকল্প আছে। এখানে কোনো বিকল্প নেই। আরো একটা কারণ, 2 নাম্বার, এলআইসি শুধুমাত্র টাকা দিচ্ছে শেষে ম্যাচুরিটিতে তা নয়, যে কোনো সময় কিছু ঘটে গেলে টাকা দেবে, যেটা মিউচুয়াল ফান্ড দিচ্ছে না। তাই যখনই বন্ধ করার কথা আসে, তখন এলআইসির গ্রাহকরা এটা ভাবে যে অল্প কটা টাকা যদি ব্যবস্থা করে না দিতে পারি, তারপর যদি আমার কিছু হয়ে যায়, ডেথ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এলআইসি যে আমার পরিবারকে রক্ষা করবে বলেছিল, এলআইসি তো তার দায়িত্ব পালন করবে না। তাই যে কোনো ভাবে হোক আমি পলিসিটা চালাবো। তৃতীয় আরেকটা কারণ, মিউচুয়াল ফান্ডে কেউ কিন্তু আপনাকে বারবার বোঝাবে না, বারবার পলিসিটাকে, স্কিমটাকে চালু রাখার জন্য আবেদন করবে না। কারণ বরং মিউচুয়াল ফান্ডের ব্রোকারদের সুবিধা যে আপনি যদি বারবার তুলে নেন আবার নতুন স্কিম করেন, ওদের অনেকবার লাভ আছে, কারণ মিউচুয়াল ফান্ড ভাঙিয়ে নিলে কমিশন পাওয়া যায়। স্যার, এলআইসি, আমরা এজেন্টরা আপনাকে অ্যালার্ম ঘড়ির মতো প্রতিনিয়ত স্মরণ করাবো যে প্রিমিয়াম যেন ফেল না হয়, প্রিমিয়াম যেন ফেল না হয়, প্রিমিয়াম যেন ফেল না হয়। শুধু তাই নয়, আমরা তার সঙ্গে আপনাকে যদি কোনো কারণে ফেল হয় আবার দ্রুত চালু করে দেওয়ার ব্যবস্থা করে দেবো। এমনকি 5 বছর পর্যন্ত আপনি টাইম থাকবেন, এবং এই 5 বছর ধরেই আমরা আপনাকে স্মরণ করাবো যে স্যার এবার চালু করে নিন। সেই চালু করার সময় অনেক সময় এককালীন টাকা দিয়ে করা যায়, অনেক সময় পাটে পাটে টাকা দিয়ে করা যায়, অনেক সময় কম টাকা দিয়েও চালু করা যায়। সিস্টেম আছে স্যার 5 ধরনের, তাই চালু রাখা যায়। তাই এলআইসির ভালো দিক কি জানেন? এলআইসিও রেগুলার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ডের এসআইপিও রেগুলার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট, কিন্তু এখানে বাধ্যতামূলক আর ওখানে বাধ্যতামূলক নয়। স্যার, আরো একটা উদাহরণ দিয়েও আপনি বলতে পারবেন। যেমন ধরুন, আমরা ছোটবেলায় যখন বাবা মায়ের আন্ডারে থাকতাম, তখন অনেক সময় মনে হতো যে বাবা মা আমাদেরকে বড্ড শাসন করছে, হ্যাঁ, কোনো জায়গায় স্বাধীনতা দিচ্ছে না। আমাদের তখন মনে হতো স্বাধীনতা দরকার। কিন্তু যত বড় হয়েছি তত বুঝেছি, বাবা মা তখন যদি আমাদেরকে স্বাধীন করে দিত, তাহলে আজকে আমরা যতটুকু মানুষ হয়েছি হতে পারতাম না। আমরা উচ্ছৃঙ্খল হয়ে যেতাম, আমরা কিন্তু আমাদের জীবন এলোমেলো হয়ে যেত। তাই অনেক সময় এই নির্দিষ্ট বাধ্যবাধকতাটাও আসলে একটা আশীর্বাদ। তাই এলআইসির বাধ্যবাধকতাটা এবং কন্টিনিউয়েশন করা, এইটা হলো আসল কারণ, যে কারণে মিউচুয়াল ফান্ড ভালো যদি মনেও হয় স্যার, আপনি আয়দার প্রথম এলআইসি করুন, তারপর মিউচুয়াল ফান্ড করুন, অথবা মিউচুয়াল ফান্ড এসআইপি করার পাশাপাশি এলআইসিও করুন। আপনি আখেরে এলআইসি থেকে বেশি সুবিধা পাবেন। টাকার অঙ্কে কে একটু বেশি দেবে, কে একটু কম দেবে, সে ভবিষ্যৎ বলবে। অনেক বেশি দিতে পারে মিউচুয়াল ফান্ড, আবার অনেক কমও দিতে পারে। এলআইসি একটা নির্দিষ্ট দেবে, কিন্তু এলআইসি আপনার পরিবারকে সর্বদা এই সুরক্ষা দিচ্ছে যে তোমাকে আমি ধনী যদি খুব বেশি নাও করতে পারি, অন্তত তোমার পরিবারকে তোমার অবর্তমানে গরিব হওয়ার হাত থেকে আমি বাঁচাবো। আর তোমার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, ছেলে মেয়ের পড়াশোনা, তোমার বৃদ্ধ বয়সের সময় নিশ্চিতভাবে তোমাকে আমি রক্ষা করব, আর তোমার অবর্তমানে তোমার পরিবারকে রক্ষা। এটা কিন্তু মিউচুয়াল ফান্ড কোনোদিন দেবে না। অনেক সময় স্যার, কেউ কেউ শুধু টাকা কত পেলাম দেখে, অনেক সময় কেউ এটা দেখে যে আমি কোথায় কোথায় আমি দায়িত্ব পালন করতে পারলাম, কোথায় আমি সুযোগ বেশি পেলাম, সুবিধা বেশি পেলাম। সুবিধা আর টাকা কিন্তু এক নয়। অনেক সময় স্যার, অনেক সময় অনেক জায়গায়
অনেক বেশি টাকা দিয়েও মানুষ সুবিধা কেনে, লস করেও সুবিধা কেনে। এলআইসি লস নয়। হয়তো মিউচুয়াল ফান্ডের সঙ্গে তুলনা করলে আপনার আপাত মনে হতে পারে যে আমার এখানে বেশি পাবো, এলআইসিতে কম পাবো, ভবিষ্যৎ বলবে। তবুও যদি আপনার মনে হয় যে মিউচুয়াল ফান্ড এসআইপিতে আপনি বেশি পাবেন, ধরুন এলআইসির জন্য একটু লস হলো, কিন্তু ওই লসের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা ভালো করে বুঝুন। এখন তো মাত্র একটাই বলেছি। এবার আবার এলআইসির সঙ্গে এসআইপির কি মিল আছে সেটা দেখব। দেখুন এবার আরেকটা মিল, এলআইসির সঙ্গে এসআইপির আরো একটা মিল কি, সেই মিলটা হচ্ছে যে এসআইপি দীর্ঘমেয়াদী, এলআইসি দীর্ঘমেয়াদী। কারণ এসআইপি শর্ট টার্মে করে কোনো লাভ নেই। এসআইপি যারা তুলনা করবে তারা কিন্তু 2 বছরের জন্য যদি কেউ এসআইপির সঙ্গে এলআইসির তুলনা করে তাহলে সে ভুল করছে, বা আমরাও ভুল করছি, কারণ আমার তো 2 বছরের পলিসিই নেই। যদি কেউ 2-3 বছরের কথা বলে আপনি বলবেন স্যার আপনার এটা এলআইসির সঙ্গে তুলনা করা যাবে না। এটা তুলনা করতে গেলে আপনাকে রেকারিং ডিপোজিটের সঙ্গে করুন, আপনি পোস্ট অফিসের টার্ম ডিপোজিটের সঙ্গে করুন, অথবা অন্য যে কোনো স্কিমের সাথে করুন। এলআইসির সাথে কেন করা যাবে না? কারণ একটা 15 বছর, 20 বছর, 25 বছরের স্কিমের সঙ্গে 2 বছরের স্কিমে আমি কি করে তুলনা করব স্যার? এই তুলনাটা কি চলে? চলবে না। বাট যদি আপনি দীর্ঘমেয়াদীর কথা বলেন, দুটোই দীর্ঘমেয়াদী, এবং দুটোরই শেষে আমরা বড় ফান্ড পেতে পারি। মিল কোনটা? দুটোই দীর্ঘমেয়াদী, দুটোরই শেষে বড় ফান্ড পেতে পারি, এটা মিল। গড় মিল কোনটা? এবার হচ্ছে গড় মিল বা ডিফারেন্স কোনটা? স্যার এসআইপিতে কিছু জিনিস আছে যেগুলো আপনি পাচ্ছেন না। কি পাচ্ছেন না? এসআইপিতে আপনি নর্মাল ডেথের কভারেজ পাচ্ছেন না, অ্যাক্সিডেন্ট ডেথের কভারেজ পাচ্ছেন না, ডিসেবিলিটির, অ্যাক্সিডেন্টের পর ডিসেবল হয়ে গেলে তার কোনো কভারেজ পাচ্ছেন না। এই কভারেজটা কেমন ডিসেবিলিটি আমি আপনাকে দরকারে বলবো, বাট পাচ্ছেন না। এলআইসিতে তিনটেই পাচ্ছেন। এমনকি এলআইসির অ্যাক্সিডেন্ট কভারেজটা আপনি 3 গুণ করতে পারেন। মানে 10 লাখ টাকার পলিসিতে আপনি 30 লাখ টাকার অ্যাক্সিডেন্ট কভারেজ, মোট 40 লাখ টাকার কভারেজ, আবার চাইলে তার সঙ্গে আরো 10 লাখ টাকার টার্ম ইন্স্যুরেন্স কভারেজ, টোটাল আপনি 50 লাখ টাকার, 10 লাখের একটা স্কিম নিয়ে 50 লাখের কভারেজ পর্যন্ত আপনি অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে, আর নর্মাল ডেথে 20 লাখের কভারেজ আপনি করতে পারবেন। এবং এই 10 লাখ টাকার অ্যাক্সিডেন্টাল কভারেজ যখন নিচ্ছেন, তখন আপনি ডিসেবিলিটি কভারেজও পাচ্ছেন, এডিডিবি নিচ্ছেন। কারণ তাতে কি লাভ? তাতে প্রথম সুবিধা, মানুষের অ্যাক্সিডেন্ট হলে অনেকের মৃত্যু হয়, অনেকের হয় না, অনেকের ডিসেবল হয়, তার কাজ চলে যায় বা ইনকাম সোর্স চলে যায়। যদি এমন হয় তাহলে এরপর থেকে আর প্রিমিয়াম দিতে হবে না, আপনার হয়ে প্রিমিয়াম আগামী 12, 13, 14 বছর, যত বছর বাকি থাকবে দিয়ে দেবে এলআইসি। এবং পর পর 10 বছর আপনার ফ্যামিলিকে বছরে 1 লাখ টাকা করে, অর্থাৎ মাসে 8,333 টাকা করে আপনার ফ্যামিলি পাবে 10 বছর। আর ম্যাচুরিটি ফুল উইথ বোনাস, যেটা আপনি চালালেও পেতেন, এলআইসি চালাচ্ছে তাও পাবেন। এলআইসি যে চালিয়ে দিল তার জন্য কোনো টাকা কাটবে না। একবার ভাবুন, এতগুলো বেনিফিট মিউচুয়াল ফান্ডে পাচ্ছেন। হ্যাঁ, এই সব বেনিফিটগুলো মিউচুয়াল ফান্ডে নিতে গেলে আপনাকে আলাদা করে টার্ম ইন্স্যুরেন্স নিতে হবে। শুধু তাই নয়, এমন টার্ম ইন্স্যুরেন্স নিতে হবে যার সঙ্গে লম্বা টার্ম থাকে। কারণ ধরুন মিউচুয়াল ফান্ড তো আপনি 15-16 বছরেরই করবেন, তাহলে টার্ম ইন্স্যুরেন্স আপনাকে 15-16 বছরের নিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সেই টার্ম ইন্স্যুরেন্স এমন নিতে হবে যেখানে অ্যাক্সিডেন্ট কভারেজ নেওয়া যায়, 3 গুণ অ্যাক্সিডেন্ট কভারেজ নেওয়া যায়, অথবা এই পরিমাণ অ্যাক্সিডেন্ট কভার এবং ডিসেবিলিটি কভারেজ পাওয়া যায়। সমস্যা দুটো, টার্ম ইন্স্যুরেন্স যে নেওয়া যায় না তা নয়, টার্ম ইন্স্যুরেন্সের জন্য একটা এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে, যেটা আপনাকে কিন্তু বছর বছর দিতে হবে। আর দ্বিতীয় স্যার, এই টার্ম ইন্স্যুরেন্স আপনাকে কিন্তু সত্যিকারের অত বছর চালু রাখতে হবে, যেটা আমাদের ভারতীয় পরিকাঠামোয় অনেকে পারেন না। মিউচুয়াল ফান্ডটাই বন্ধ করে দেন তো টার্ম ইন্স্যুরেন্স তো দূরের কথা। আবার মিউচুয়াল ফান্ড কন্টিনিউ করছেন অথচ টার্ম ইন্স্যুরেন্স কন্টিনিউ করছেন না, এরকম প্রচুর দেখা যায়। কেন দেখা যায় জানেন? কারণ টার্ম ইন্স্যুরেন্স প্রতি বছর টাকা দিচ্ছেন, কোনো টাকা ফেরত আসছে না। যদি আমার টাকা ফেরত আসছে না, আমি 2-4 বছর দেওয়ার পর আমার যদি মনে হয় আমার তো মৃত্যু হচ্ছে না, আমি এ বছরটা আর দেবো না। যদি কোনো সময় 1 বছর কেন কয়েক মাস না দেন, তাহলেই কিন্তু আপনারটা ডিসেবল হয়ে যাবে, মানে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, এবং আবার নতুন করে চালানো খুব কঠিন। এবং সাধারণভাবে মিউচুয়াল ফান্ড অনেকে বন্ধ করে দেয়। আমি ধরে নিলাম যে আপনি বন্ধ করলেন না, কিন্তু এটা কি জানেন
যে মিউচুয়াল ফান্ডের সঙ্গে যখন আপনি টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছেন, টার্ম ইন্স্যুরেন্স যদি লম্বা টার্ম হয় তাহলে তার প্রিমিয়াম অনেক বেশি হয়, শর্ট টার্ম হলে প্রিমিয়াম কম হয়। আপনি টিভিতে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো দেখছেন, এগুলো কিন্তু শর্ট টার্ম টার্ম ইন্স্যুরেন্স, অল্প দিনের, 5 বছর, 7 বছর, 8 বছর। কিন্তু 15, 20, 25 বছরের টার্ম ইন্স্যুরেন্স নিতে গেলে তার কভারেজ, সেম কভারেজে অনেক বেশি প্রিমিয়াম, রেট বেশি হয়ে যায়। এটা একটা এক্সট্রা খরচ। শুধু কি তাই স্যার? টার্ম ইন্স্যুরেন্সের কিছু নিজস্ব প্রবলেম আছে। এবার আমি টার্ম ইন্স্যুরেন্সের সঙ্গে যদি এলআইসির এই যে তিনটে ফেসিলিটি বললাম, এটা কোত্থেকে পাচ্ছেন? এলআইসির এন্ডাওমেন্ট পলিসিতে। এলআইসির এন্ডাওমেন্ট পলিসিতে টার্ম ইন্স্যুরেন্সের থেকে বেটার কেন সেটা একবার শুনে নিন। স্যার, এলআইসির এন্ডাওমেন্ট পলিসিতে আপনি ইনভেস্টমেন্ট পাচ্ছেন, রিটার্নও পাচ্ছেন, কিন্তু তিনটে কভারেজ পাচ্ছেন। কেন এর সুবিধা বেশি? প্রথম কথা, প্রতি 100টা ডেথ ক্লেম হলে, মানে মৃত্যু হলে 100 জনের যাদের পলিসি আছে, তাদের মধ্যে টার্ম ইন্স্যুরেন্সে কিন্তু 90 জন বা 80 জন বা 85 জন ক্লেম পায়, বাকিরা পায় না। ইভেন নট ইন এলআইসি টার্ম ইন্স্যুরেন্সও পায় না। কেন জানেন? কারণ হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স হাই রিস্ক কভারেজ, এবং টার্ম ইন্স্যুরেন্সের ক্লেম দেওয়ার সময় যে কোনো ইন্স্যুরেন্স সংস্থা চেষ্টা করে যাতে করে ক্লেমটা আটকানো যায়, কারণ অল্প প্রিমিয়ামে অনেক বেশি কভারেজ দিচ্ছে। এন্ডাওমেন্টে কি হচ্ছে, যেহেতু আপনি প্রিমিয়াম বেশি দিচ্ছেন, রিটার্নও দিচ্ছেন, রিটার্ন দেবে এলআইসি, কিন্তু এন্ডাওমেন্টে এত এলআইসির মোটো বা অন্যান্য কোম্পানির মোটো থাকে কি আমি ক্লেম বেশি করে দেব, মানে আটকাবো না। আর আটকায় না বলেই এলআইসির এন্ডাওমেন্ট পলিসির ক্লেম রেশিও প্রায় 99%। অর্থাৎ 100 জনের মৃত্যু হলে 99 জন ডেথ ক্লেম পায়। একজন কেন পায় না? স্যার, মিথ্যা কথা লিখলে পাবে না। রোগ ছিল, সেটা লেখেনি। প্রচুর অ্যালকোহল খেত, লেখেনি। পরে ডেথ ক্লেমের পর ধরা পড়লো যে সে অ্যালকোহল নিত, কিংবা কোনো এমন একটা ইলিগাল কাজ করতে গিয়ে মারা গেছে, বেআইনি কাজ, বা চুরি ডাকাতি করতে গিয়ে, বা কোনো আহ, বিষয়, তখন মাত্র ডেথ ক্লেম আটকে যায়। কিন্তু 99% লোক পায়, সেখানে টার্ম ইন্স্যুরেন্সে মাত্র 90%। এবং মজার ব্যাপার কি জানেন? এই টার্ম ইন্স্যুরেন্সে যেখানে 90% ডেথ ক্লেম হয়, সেখানে আপনার পরিবার যদি 10%-এর মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু টার্ম ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও আপনার পরিবার অসহায় হয়ে যাবে যদি কিছু হয়। এছাড়া স্যার, টার্ম ইন্স্যুরেন্সের আর একটা বড় দুর্বলতা আছে। সেটা কি? 100 বছর পর্যন্ত টার্ম ইন্স্যুরেন্স পাওয়াই যায় না। আপনি কিন্তু এন্ডাওমেন্ট পলিসি এমনভাবে নিতে পারেন যেটা 100 বছর, ইভেন আজীবন ইন্স্যুরেন্স কভারেজ দেবে। আপনি চাইলে আমি সেটাও দিতে পারি আপনাকে, বা সেটা কম্বাইন করে দিতে পারি। এমনকি ফ্রি ইন্স্যুরেন্স কভারেজও কিন্তু এলআইসিতে আছে, জীবন আনন্দ, ডাবল আনন্দ। সো একটা জিনিস তো বুঝলেন, যে যদি আমরা বলি যে গরমিলটা কোথায়, মিলটা কোথায়? মিলটা আমরা দেখলাম যে দুটোই লং টার্ম, এবং দুটো শেষেই টাকা পাওয়া যায়। কিন্তু গরমিল এটা, টাকা পেলেও এলআইসিতে যা পাওয়া যায় সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে পাওয়া যায় না। স্যার, এরপর যেগুলো আমরা দেখব সেগুলো কিন্তু মিল নয়, শুধুই গরমিল। আর কিছু কিছু মিউচুয়াল ফান্ডের গ্যাপ আছে, যে গ্যাপটা অনেক মানুষ অবজ্ঞা করে, কিন্তু বুদ্ধিমান মানুষরা অবজ্ঞা করে না। আপনি বলতে পারেন যে মিউচুয়াল ফান্ডে যখন আমি বেশি রিটার্ন পাবোই, যদিও আপনিও জানেন পাবোই বলে কোনো হয় না, তবু যদি আমি পাবোই, তাহলে আমি কিছু ত্রুটি তো মেনে নেব। স্যার, ত্রুটিগুলো শুনুন। কোন ত্রুটিগুলো মানা উচিত আর কোনটা উচিত না সেটাও তো বুঝতে হবে। যে আমি টাকা বেশি পাবো ভেবে আমি সব কিছুকে কি মেনে নেব, এটা ভাবতে হবে। আজকে বলুন তো, টাকার সুরক্ষা, এই ব্যাপারে তো গরমিল আছেই আছে। তাহলে পয়েন্টটা লিখুন, যে মিউচুয়াল ফান্ডে টাকার কোনো সুরক্ষা নেই, কোনো, জিরো। এলআইসিতে টাকার 100%+ সুরক্ষা আছে। ব্যাকেটে লিখুন 3 ধরনের সুরক্ষা আছে। মিউচুয়াল ফান্ডে একটা সুরক্ষা ওঠে, মানে মিউচুয়াল ফান্ডে কারো 30 লাখ হওয়ার পরও সেটা নেমে গিয়ে 10 লাখে চলে আসতে পারে, 5 লাখেও চলে আসতে পারে। এসআইপি। কি আপনাদের ক্লাস ভালো লাগছে? কেমন লাগছে একটু লিখে জানান। মিউচুয়াল ফান্ড, এসআইপি একটা বড় আমাদের চ্যালেঞ্জ, যেটা কিন্তু আমাদের বোঝা দরকার। আপনাদের লেখার উপর নির্ভর করে আমি মিউচুয়াল ফান্ডের উপর আর কতক্ষণ বলবো সেটা নির্ভর করছে। যদিও আমি মিউচুয়াল ফান্ড বলতে গিয়ে আপনাদেরকে এই যে আমার লেখা আছে মানি স্মার্ট সেমিনার, অর্থাৎ মানি স্মার্ট আপনাদেরকে তৈরি করে দিচ্ছি, যেখানে আপনি কথার যোগান থেকে আরম্ভ করে এভরিথিং উইল বি অ্যাভেলেবেল টু ইউ। এবং কিভাবে কথা বলতে হয় সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একদম গল্পের ছলে।
মানুষের সাথে গল্প করতে পারবেন। তো দেখুন, ধন্যবাদ, ধন্যবাদ। দেখুন, আপনারা লিখছেন, তার জন্য ধন্যবাদ দিচ্ছি। এরপর আর গরমিল কি? টাকার সুরক্ষা। স্যার, একটু আগে বললাম যে কিছু পেতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়, এটা আপনিও জানেন। আপনি আমাকে বলবেন তো স্যার, যে মিউচুয়াল ফান্ডে আমি বেশি পাবো তার জন্য তো কিছু ত্যাগ স্বীকার করবোই করব। আমি যদি টাকার সুরক্ষাও দেখি আবার রিটার্ন হাই দেখি, দুটো তো হবে না, একদম হবে না। কিন্তু স্যার, কোনটা ত্যাগ স্বীকার করছেন এটা তো দেখতে হবে। ধরুন, অনেক মানুষ আছে টাকা বেশি ইনকাম করবে বলে পুরো শরীরটাকেই নষ্ট করে দেয়। শেষ জীবনে গিয়ে বোঝে যে টাকার ওপর ছুটে, টাকার জন্য ছুটে শরীরটাকেই নষ্ট করে ফেললাম। ভোগ কে করবে? করতেই তো পারলাম না। স্যার, টাকার বৃদ্ধির দিকে তাকিয়ে যদি মূল টাকাটাই হারিয়ে ফেলেন বা হারিয়ে ফেলার মতো অবস্থা হয়, সেটাও তো আপনাকে ভাবতে হবে। এই ধরনের উদাহরণ আমি যদিও বলছি না মিউচুয়াল ফান্ড, এসআইপি, চিট ফান্ড এক। চিট ফান্ডেরও কিছু ভালো চিট ফান্ড আছে, কিছু খারাপ চিট ফান্ড আছে। যেগুলো খারাপ চিট ফান্ড, সিএইচআইটি চিট, যেগুলো খারাপ চিট ফান্ড, সেই চিট ফান্ড যখন চিট করেছিল, চিট মানে চিটিং, সিএইচইএটি চিট করেছিল, তখন কিন্তু মানুষ একই ট্র্যাপে পড়েছিল। কি ট্র্যাপ? না, অনেক বেশি রিটার্ন পাবো বলে একবারও ভালো করে এটা নিয়ে ভাবেনি যে আমার মূল টাকাটা ডুবে যাবে না তো। অনেকে জানতো ডুবে যেতেও পারে, কিন্তু টাকার প্রলোভনটা এত বেশি যে ওই রিস্কটা নিয়ে নিয়েছে। স্যার, মিউচুয়াল ফান্ডে আপনি রিস্ক নিচ্ছেন টাকার, আর এলআইসি আপনাকে রিস্ক, আপনার রিস্ক এলআইসি নিচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। কি বললাম? মিউচুয়াল ফান্ডে আপনি রিস্ক নিয়ে টাকা খাটাচ্ছেন, আর এলআইসি আপনার রিস্কটা এলআইসি নিজের ঘাড়ে নিয়ে আপনার টাকা খাটাচ্ছে। অবশ্যই একটু কম দিতে পারে আপনাকে, কারণ আপনার হয়ে রিস্ক নিচ্ছে। সবচেয়ে বড় কথা, আপনার তো এটাও দেখা উচিত যা এই টাকাটা আপনি কেন রাখছেন। যদি আপনার মহৎ উদ্দেশ্য হয়, সিওর শট উদ্দেশ্য হয়, তাহলে কখনোই সেটা এমন জায়গায় রাখা উচিত না যেটা অসুরক্ষিত। স্যার, আপনি তো জানেন ব্যাংক যখন আমাদেরকে লোন দেয়, তখন আমাদের সিকিউরিটি রেখে তারপর লোন দেয়। উইদাউট সিকিউরিটি আমাদেরকে ভালো লোন দেবে না। তেমনি আমরা যেখানে টাকা রাখছি সেখানে গ্যারেন্টি কি, এটা দেখতে হবে। কেন দেখতে হবে জানেন? একজন বড় ইকোনমিস্ট বলেছেন যে জীবনের কোনো বড় বড় পারপাসের জন্য যখন তুমি টাকা সঞ্চয় করছো বা ইনভেস্ট করছো, তখন কিন্তু যদি তোমার উদ্দেশ্যটা খুব কংক্রিট উদ্দেশ্য হয় যে আমার মেয়ের বিয়ে, ছেলের পড়াশোনা, ছেলের বিয়ে, আমার বৃদ্ধ বয়সের টাকা, তাহলে এগুলো কিন্তু কোনো উপায় নেই, কোনো বিকল্প নেই। যার বিকল্প নেই এমন উদ্দেশ্য যদি থাকে, তাহলে আপনি টাকাটা কখনো রিস্কি জায়গায় রাখবেন না। সব সময় আপনি রাখবেন কম রিস্ক, কম ঝুঁকিপূর্ণ, তাতে রিটার্ন একটু কম হলেও চলবে। স্যার বলুন, আপনি যদি বলেন টাকা খাটাবো, মেয়ের ছেলের নিয়ে আমি ভাবছি না, আমার ভবিষ্যৎ নিয়েও ভাবছি না, তাহলে স্যার আপনাকে আমি বলবো আপনি আগে মিউচুয়াল ফান্ড করুন, তারপর এলআইসি করবেন যদি আপনার ইচ্ছা হয়। কিন্তু যদি বলেন না, আমি মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, পড়াশোনার দায়িত্বটা আমার সবচেয়ে বেশি, আগে ওটা করব, তারপর মিউচুয়াল ফান্ড করব, বা আগে ওই পারপাস, সেটা আমি এলআইসি করবো বা মিউচুয়াল, তাহলে বলবো যে মিউচুয়াল ফান্ডে এই ধরনের উদ্দেশ্যটাকে রাখতে নেই। বলেছি কেন বলেছি জানেন? কারণ আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখলেন, বাড়তে থাকলো, মেয়ের বিয়ে দেবেন 2042 সালে, আজ থেকে 17 বছর, 16 বছর পর ধরুন 2042 সালের টার্গেট করেছেন, বা ছেলেকে পড়াবেন আপনি 2043 সালে, 43 সালে টার্গেট করেছেন। 40 41 সাল পর্যন্ত মিউচুয়াল ফান্ড ভালো গ্রোথ দিল। হঠাৎ করে এখন যেমন যুদ্ধ হচ্ছে, যুদ্ধ লেগে গেল, বা করোনার মতো বা কোনো সিচুয়েশন, 12খানা মার্কেট রিস্ক, কোনো একটা রিস্ক চলে এলো, হঠাৎ করে ঠিক পড়াশোনার ফান্ড দরকার তার 6 মাস 1 বছর আগে থাকতে, হঠাৎ মার্কেট ডাউন, টাকা হু হু করে নামছে, কিছু করার নেই, আপনাকে তুলতেই হবে। তাহলে 40 লাখ হয়ে গিয়েছিল, কমে গেল 25 লাখ, 25 লাখই তুলতে হবে। আর যদি বলেন না আমি তুলবো না, আর একটু ওয়েট করি ওয়েট করি, তাহলে এমনও তো হতে পারে 15 লাখে নেমে যাবে। অথবা আপনাকে তারপর ছেলেকে বা মেয়েকে বলতে হবে আরো ওয়েট করো, আবার 1 2 বছর পরে মার্কেট উঠবে, তখন আমি টাকা তুলে তোমাদের
শিক্ষা অথবা বিবাহের ব্যবস্থা করব। স্যার, জীবনের পারপাসটাকে আমরা সরিয়ে দিতে পারি না। পারপাসের সময় টাকা চাই। তাই একটা গুরুত্বপূর্ণ কথা, মানি হাউ মাচ, লিখুন কথাটা, মানি হাউ মাচ, অর্থাৎ টাকা কতটা, তার থেকে ইম্পর্টেন্ট মানি ইন রাইট টাইম। আমি লেখার চেষ্টা করছি, আপনাদেরকে লেখাটা দেখাবার চেষ্টা করছি। জাস্ট 1 মিনিট। মানি হাউ মাচ এর থেকেও ইম্পর্টেন্ট মানি ইন রাইট টাইম। এর মানে কি স্যার? আপনি ভবিষ্যতে কত টাকা পাবেন এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট সঠিক টাইমে পাবেন কিনা। তাই মিউচুয়াল ফান্ড যেখানে আপনি বেশি পেতে পারেন, কিন্তু সঠিক টাইমে বেশি পেতে পারেন কিনা এটা আমাদের জানা নেই। আর ঠিক এই কারণে ওয়ারেন বাফে, ওয়ারেন বাফে ইনি পৃথিবী বিখ্যাত শেয়ার মার্কেট স্পেশালিস্ট, এবং উনি পৃথিবীর বোধহয় 1 থেকে 10 নম্বরের মধ্যে ওনার র্যাঙ্ক, মানে ধনী ব্যক্তি হিসাবে। উনি নিজে বলেছেন, কি বলেছেন? বলেছেন মিউচুয়াল ফান্ড ইজ ভেরি লং টার্ম, বাট মিউচুয়াল ফান্ড হ্যাজ নো এন্ড ডেট, নো স্পেসিফিক এন্ড ডেট। আপনি যদি বলেন যে আমার ঠিক ওই বছর টাকা চাই, তাহলে মিউচুয়াল ফান্ড কখনোই ভালো না। কেন? না, মিউচুয়াল ফান্ডের স্পেসিফিক যে আমি 2042 সালেই চাই, না। তাহলে উনি বলেছেন মিউচুয়াল ফান্ড ইজ ভেরি গুড, এমএফ ইজ গুড, বাট mutual fund has no specific end date. MF requires forgetting that you are investing. মিউচুয়াল ফান্ডে ভালো টাকা পেতে গেলে বা টাকা পেতে গেলে আপনার দরকার ভুলে যাওয়া। আপনাকে ভুলে যেতে হবে যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি। কিন্তু মজার ব্যাপার জানেন, যে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তারা কিন্তু কোনোদিন বলেন না, রোজের বা সপ্তাহে একদিন হলেও দেখেন যে আমার ফান্ডটা বাড়লো না কমলো, বাড়লো না কমলো, বাড়লো না কমলো। এই যে দেখা, এই যে বারবার দেখা, যেটা এলআইসিতে কিন্তু কেউ করে না। তো যখনই আপনি দেখছেন বাড়লো না কমলো, তখন আপনার মধ্যে কোনো সময় প্যানিক সৃষ্টি হবে, মানে আতঙ্ক, আর কোনো সময় আপনার মধ্যে একটা জয়, আনন্দ সৃষ্টি হবে। আর এর থেকেই শুরু হয়ে যায় দুটো জিনিস, প্যানিক হলে আপনার হয়ে যায় ফিয়ার, আর জয় আনন্দ হয়ে গেলে আপনার হয়ে যায় গ্রিড। কি জিনিস? আর এই দুটোকে বলা হচ্ছে, দুটোই হলো আমাদের মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় শত্রু। ফিয়ার, কেন বারবার দেখছি বলে, যখন কমে যাচ্ছে হঠাৎ করে মিউচুয়াল ফান্ডের টাকা, বেড়েছিল আবার কমে যাচ্ছে, তখন ভয় লেগে যায়। এই ফিয়ার অ্যান্ড গ্রিড স্টপস অর সেলস এমএফ। যখনই আমাদের ভয় লেগে যায় আমরা বন্ধ করে দিই, আর বন্ধ করলে রেগুলার সিস্টেম হলো না। তাহলে এখানে কি আছে? ফরগেটিং অ্যাবাউট ইউর ইনভেস্টিং। এখানে কিন্তু আরেকটা পয়েন্ট আমার মিস হয়েছে। মিউচুয়াল ফান্ড নিডস নো ফেল রেগুলারিটি। মিউচুয়াল ফান্ড নিডস স্টেইং অন সেম স্কিম ফর 12 to 20 years। মিউচুয়াল ফান্ড সম্পর্কে এগুলি বলেছেন ওয়ারেন বাফেট। কি বলেছেন? মিউচুয়াল ফান্ডে নো ফেল রেগুলারিটি, কোনো সময় ফেল করা যাবে না। আপনি যদি ফেল করেন তাহলে কি হবে? ফেল করলে
নো বাফারিং। বাফারিং হবে না। মিউচুয়াল ফান্ডের সুবিধা কি, এসআইপির সুবিধা কি জানেন? এসআইপি এই জন্যই মানুষ নেয় যে বাফারিং হয়। আপনাকে অনেক মিউচুয়াল ফান্ড এসআইপি যারা করে তারা বলবে যেখানে তো বাফারিং হয়, রিস্ক মিটিগেট হয়ে যাচ্ছে। কি করে মিটিগেট হচ্ছে? এই জন্য যে কোনো সময় যখন চড়া দাম, আমি যখন টাকা ইনভেস্ট করছি তখন আমি ইউনিট কম পাচ্ছি, কিন্তু আবার কোনো সময় দাম কমে গেল তখন আমি ইউনিট বেশি পাচ্ছি। তাহলে কোনো সময় গেন হচ্ছে, কোনো সময় লস হচ্ছে। আমি রেগুলার ইনভেস্ট করছি বলে আমার বাফারিং হচ্ছে। বাফারিং। আর বাফারিং হচ্ছে বলে আমার বেশি রিস্ক নেই। কথাটা ঠিক বলছেন, ভুল কিছু বলছেন না। কিন্তু এর জন্য তো একটা শর্ত মানা দরকার। সেটা হচ্ছে নো ফেল রেগুলারিটি চাই। অর্থাৎ আমি কোনো বার আমি ফেল করব না। আমি ভয় পেয়ে আটকে দেবো না, স্টপ করে দেবো না। তাই না? রেগুলারিটি চলতে গেলে আমি এটাকে সেল করে দিলে চলবে না, সেল অ্যান্ড বাই করলে চলবে না। একবার বিক্রি করে দিলাম, একবার কিনলাম, এটা চলবে না। আসলে কি হয়, বেশিরভাগ মানুষ বিক্রি কখন করে? প্যানিকে, অর্থাৎ ভয় পেলে বিক্রি করে, অর্থাৎ লো রেটে বিক্রি করে। কেনে কখন? আনন্দে, যখন রেট বাড়ছে। তাহলে একবার যদি এইভাবে ছবিটা আঁকি, চলুন আপনাদের জন্য একটা ছবি আঁকার চেষ্টা করছে। ধরুন এটা উঠছিল, এটা নামছে, আবার এটা উঠছে। তো যখন নামছে মানে তার এই জায়গা থেকে কিনেছিল, যখন তার জায়গা থেকেও নেমে গেল অনেকটা নিচে, তখন মানুষ ভয় পেয়ে সেল করে দিল, সেল। কিনছে কখন? এখানে সেল করলো। কিনছে কখন? যখন আরেক অনেকটা উঠে গেল। তার মানে এই জায়গায় সেল করছে আর এই জায়গায় কিনছে। ভাবুন। তাহলে এই জায়গায় যখন সেল করছে তখন তার ভ্যালু কম, অর্থাৎ কম, মানে তার বিক্রি হলো, টাকা হাতে কম পেলো। আর এই জায়গায় সেই একই টাকা দিয়ে যখন কিনছে, কারণ ধরুন এখানে 1 লাখ 5 লাখ টাকা পেলো, এই 5 লাখ টাকা দিয়ে তো সে কিনবে। যখন আবার কিনছে তখন কিন্তু মনে হচ্ছে আমি তো 5 লাখ টাকা ইনভেস্ট করছি, কিন্তু ভুল হলো কোথায়? যে এখানে তার যতগুলো ইউনিট বিক্রি করে 5 লাখ হয়েছিল, এখানে কিন্তু আর ততগুলো ইউনিট পেলো না, কারণ দাম বেড়ে গেছে। তার ফলে এখানে যদি সে 100 ইউনিট বিক্রি করেছে, এখানে হয়তো 90 খানা ইউনিট পাবে কি 80টা ইউনিট পাবে। তার মানে এরপর তার ইনভেস্টমেন্টটা কিছু টাকা অটোমেটিক কেনার সময় লস হয়ে গেল। এটা যারা বোঝেন তারা বুঝে নিয়েছে, আর যারা বোঝেন না তাদেরকে বোঝানোর দরকার। তো চলুন, যেটা বলছিলাম, যে নো ফেল রেগুলারিটি, নো বাফারিং। বাফার মানে যদি যদি ফেল করে তাহলে বাফারিং হবে না, ফেল করলে বাফারিং হবে না। তাই তারা সেল করে দেয়, প্যানিক এবং জয়। তাহলে ওয়ারেন বাফে বলেছেন যে মিউচুয়াল ফান্ড করতে গেলে এর কোনো স্পেসিফিক ডেট রাখা যাবে না। মিউচুয়াল ফান্ড করতে গেলে ভুলে যেতে হবে যে আপনি ইনভেস্ট করছেন, কিন্তু বেশিরভাগ মানুষ বলেন না, মনে রাখেন। আর মনে রাখেন বলে তাদের কি হয়? মনে রাখেন, ফরগেট করে না বলে প্যানিক আর জয় হয়। আর নো ফেল রেগুলারিটি দরকার, কিন্তু বেশিরভাগ মানুষ ফেল করে। যার উদাহরণ হচ্ছে 2 বছরের মধ্যে 70%। আর গত বছর তো আমরা দেখেছি এমএফ যারা কিনেছে, এসআইপিও যারা কিনেছে, 88%, এমনকি 100% পর্যন্ত একবার স্টপেজ রেট হয়ে গিয়েছিল। এমএফ নিড স্টেইং অন সেম স্কিম। একটা কিনলাম আর একটা, একটা বিক্রি করে আর একটা কিনলাম, এটা চলবে না। স্যার যদি আপনি এতগুলো শর্ত পূরণ করতে পারেন তাহলে মিউচুয়াল ফান্ড আপনার জন্য চলবে, কিন্তু তবুও একটা বড় জিনিস কিন্তু স্যাক্রিফাইস করছেন, দ্যাট ইজ কল সিকিউরিটি অফ মানি। তবুও বলবো যে টাকার সুরক্ষা আপনি স্যাক্রিফাইস করছেন। কেন জানেন স্যার? আপনার যদি মনে হয় আমি এই টাকাটা যখন বাড়বে শুধু তখনই তুলবো লম্বা টার্মে, তাহলে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু যদি ভাবেন যে না আমার মেয়ের বিয়ের সময় তুলবো, ছেলের পড়াশোনার সময় তুলবো, তাহলে কিন্তু আপনার লস হওয়ার চান্স রয়েছে। এছাড়াও মিউচুয়াল ফান্ড ইটসেলফ একটা রিস্কি জায়গা, কারণ মিউচুয়াল ফান্ডের বেশিরভাগ টাকা আপনার শেয়ার মার্কেটে খাটে। আর যদি শেয়ার মার্কেটে না খাটে মিউচুয়াল ফান্ডের টাকা, এরকমও হয়, কিন্তু তাহলে আপনার ওই পরিমাণ গ্রোথ আসবে না। তাহলে হাই গ্রোথ পেতে গেলে আপনার 80% পর্যন্ত টাকা বা আরো বেশি আপনার শেয়ার মার্কেটে খাটবে, হাই রিস্কে। হাই রিস্কে যখনই কাটছে তখন কিন্তু আপনার রিস্ক থাকছে। এলআইসিতে কি আছে স্যার? 3টে সুরক্ষা ব্যবস্থা। কি সুরক্ষা ব্যবস্থা আছে সেটা আপনাকে আমি লিখে বলছি। দেখুন, প্রথমত এলআইসিতে আছে, সরি, এলআইসিতে আছে সভারেন গ্যারেন্টি, আছে একটা। 2 নাম্বার আছে এলআইসিতে, সেটা হচ্ছে 70 ইয়ার্স টেস্টেড ট্রাস্ট। স্যার
কোনো একটা জিনিস যদি 70 বছর, এই যে টাটা কোম্পানিকে আমরা বিশ্বাস করি, আমরা অনেক কোলগেট কোম্পানিকে বিশ্বাস করে দাঁত মেজে যাচ্ছি কেন? অনেক বছরের বিশ্বাস তৈরি করেছে। তাই আমরা যখন দাঁতে কোলগেট বা পেপসোডেন্ট লাগাই, তখন কিন্তু আমরা একবারও ভাবি না যে এতে আমার ক্ষতি হবে। কারণ এত বছর ধরে, মানে কয়েক বছর ধরে আমরা ব্যবহার করছি, আরো অনেক বছর ধরে আমাদের পূর্বপুরুষ ব্যবহার করছে। তাহলে আপনি, আপনার বাবা, আপনার দাদু পর্যন্ত এলআইসি ব্যবহার করেছেন, এবং টাইম টেস্টেড ট্রাস্ট, 70 ইয়ার্স টাইম টেস্টেড ট্রাস্ট, এটা আরেকটা সুরক্ষা। আর সভারেন গ্যারেন্টি, এটা তো 100% সুরক্ষা। সভারেন গ্যারেন্টির আর ব্যাখ্যা করছি না, আপনারা জানেন। সভারেন গ্যারেন্টিতে এলআইসি কি দিচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি দিচ্ছে, এলআইসি পলিসির সাম অ্যাসিওর্ড এবং বোনাসের সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে। এরপরে আর একটা হচ্ছে, স্যার, সলভেন্সি মার্জিন। হোয়াট ইজ সলভেন্সি মার্জিন? সলভেন্সি মার্জিন হলো, স্যার, নিয়ম হচ্ছে যদি 100 টাকার ক্লেম হওয়ার ব্যাপার থাকে, যে এলআইসি কি হিসেব করতে হয় যে আমার এই বছর কত টাকা ক্লেম হবে, ক্লেম হতে পারে, ডেথ ক্লেম, ম্যাচুরিটি নিয়ে আন্দাজ করা যায়, কারণ এলআইসি একটা নাম্বার গেম, মোটামুটি আন্দাজ মিলেও যায় যে আমার টোটাল এত টাকার ক্লেম হতে পারে। 100 টাকার যদি ক্লেম হয়, তাহলে সবসময় এই সভারেন সলভেন্সি মার্জিন, এসএম, এটা সবসময় 200 টাকা। নিয়ম অনুসারে 150 টাকা রাখা উচিত, 150, কিন্তু এলআইসির প্রায় 200 টাকা রয়েছে। এর মানে কি, স্যার, কখন এলআইসি আপনাকে টাকা দিতে পারবে না? যদি এলআইসির নিজের টাকা কমে যায়, এলআইসি যদি দেউলিয়া হয়ে যায়। স্যার, দেউলিয়া কখন হয়? যদি এলআইসি কে যা পেমেন্ট করতে হবে, আমরা কখন দেউলিয়া হয়? আমাদেরকে যা পেমেন্ট করতে হবে তার তুলনায় যদি টাকা না থাকে, তাহলে আমরা দেউলিয়া হব। তো এলআইসি পেমেন্ট করতে হবে 100 টাকা, এলআইসির কাছে সর্বদা 200 টাকার ব্যবস্থা করা আছে। একে বলে সলভেন্সি মার্জিন। আর এটা যে আছে, এটা গভর্নমেন্টের কাছে জানাতে হচ্ছে কোথায় রাখা আছে, এবং এটা পাবলিকলি ডিসক্লোজ করছে। এলআইসি যখন লেখে আমার সলভেন্সি মার্জিন 1.8, তার মানে জানবেন 100 টাকার অ্যাগনেস্টে 180 টাকা রাখা আছে। যখন লেখে 1.9, তার মানে জানবেন 100 টাকার অ্যাগনেস্টে 190 টাকা রাখা আছে। এটা এটা আপনি গুগলে সার্চ করলেও দেখতে পারবেন, আইআরডি এর ওয়েবসাইটে গেলেও দেখতে পারবেন। এই সভারেন গ্যারেন্টি দেখতে পারবেন, 100 টাকার ক্লেম দেখতে পারবেন, ক্লেম রেশিও দেখতে পারবেন, এবং 70 বছরের ইতিহাস দেখতে পারবেন, স্যার। সো টাকার সুরক্ষা তো রয়েইছে, এর সঙ্গে কি সুরক্ষা দিচ্ছে জানেন, স্যার? আপনার আপনার পিসফুল, পিস অফ মাইন্ড, মনের শান্তির সুরক্ষা দিচ্ছে। আপনার ফাইনান্সিয়াল ফ্রিডম ইন ওল্ড এজ, ভবিষ্যতের আপনার আর্থিক স্বাধীনতা সুরক্ষা দিচ্ছে। হ্যাঁ, ইনকাম গ্যারেন্টি ফর ফ্যামিলি দিচ্ছে, ইন কেস অফ ইউ আর নট হিয়ার, আপনি যদি কোনো সময় না থাকেন তাহলে দিচ্ছে। এগুলো কি শান্তি নয়? এগুলো কি সুরক্ষা নয়? আপনার সন্তানের এডুকেশনের কমপ্লিট সুরক্ষা দিচ্ছে, যে আপনার কিছু হয়ে গেলেও আপনার সন্তানের এডুকেশন হবে। তার ওয়েডিং ফান্ডের সুরক্ষা দিচ্ছে। এমনকি স্যার, আজকের যুগে অনেকে নিচ্ছে জীবন উৎসব প্ল্যান, জীবন উৎসব, যেটা মেয়েদের লাইফে গার্ল চাইল্ডের ওপর। এই যে স্যার, এখন আমাদের এই মাসটা বলা হচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবস, তো এই মাসে গার্ল চাইল্ডের ওপর আপনি নিতে পারেন, যেখানে আপনি একটা 20 লাখ টাকার ইন্স্যুরেন্স করিয়ে দিলেন আপনার মেয়ের লাইফে। আপনি 5 বছর থেকে নিয়ে 16 বছরের টার্ম, আপনি যে কোনো টার্ম নিলেন, এবং সেই টার্মে আপনি টাকা দিলেন। দেওয়ার পরে আজকে মেয়ের 11 বছর বয়স থেকে, মানে 11 বছর পর থেকে, বা আপনি 18 বছর পর থেকে যখন চাইবেন, মানে বয়স তার 18 হতে হবে, 11 বছর পর থেকেও হতে পারে যদি মেয়ের বয়স সেরকম হয়ে যায়। তো 11 বছর পর থেকে নিয়ে মেয়ে যত বছর বাঁচবে, স্যার, আপনার মেয়ে দীর্ঘায়ু হোক, আপনিও চান আমিও চাই 110 বছর, 110 বছর পর্যন্ত আপনার মেয়েকে রেগুলার নিয়মিত 2 লাখ টাকা করে বছরে দেন। কল্পনা করতে পারেন? তাতে ঝড় হোক, বৃষ্টি হোক, মার্কেটের অবস্থা খারাপ হোক, ব্যাংকের সুদ নেমে যাক, এটা কি সুরক্ষা নয়? ইয়েস স্যার, সুরক্ষা। আশা রাখি আপনারা মিউচুয়াল ফান্ডের একটা বড় পোস্ত বুঝতে পেরেছেন। আর কি গরমিল মিউচুয়াল ফান্ডের সঙ্গে এলআইসি? স্যার, মিউচুয়াল ফান্ডের সঙ্গে এলআইসির আরো একটা বড় গরমিল হলো এই, যে এলআইসিতে ট্যাক্স ফ্রি রিটার্ন পাওয়া যায়, মিউচুয়াল ফান্ডে কিন্তু নো ট্যাক্স ফ্রি রিটার্ন। মিউচুয়াল ফান্ডের একটা স্কিম আছে যেটাকে বলা হচ্ছে ইএলএসএস,
ইএলএসএস, ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম। এতে আপনার ট্যাক্স বাঁচায় বটে, কিন্তু এর গ্রোথ মাত্র 5%। তাই এটা অনেকেই করবেন না, আপনি করবেন না, আপনি যেটা চাইবেন নিশ্চয়ই 12% গ্রোথ। 12% গ্রোথের যে গল্পগুলো শুনছেন সেগুলো কিন্তু 80 to 90% ইকুইটি। ইকুইটি মানে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে ইনভেস্ট হবে আপনার টাকা, হ্যাঁ। 10% হয়তো সিকিউর মার্কেটে ইনভেস্ট হবে, ব্যাংকে ইনভেস্ট হবে, বিভিন্ন জায়গায়। বাট 80 to 90% আপনার অন্য জায়গায়, তবেই তো আপনার টাকা বাড়বে। তাহলে শেয়ার মার্কেটেই খেলছেন, শুধু আপনি এসআইপির মাধ্যমে খেলছেন। বাট শেয়ার মার্কেটের নিজস্ব 12 রিস্ক ফ্যাক্টর আছে, যেটা কিন্তু আপনাকেও বহন করতে হবে। এছাড়া আপনার টাকার গ্রোথ ডিপেন্ড করবে, ডিপেন্ডস অন অন ফান্ড ম্যানেজার। যে ফান্ড ম্যানেজ করছে সেই ফান্ড ম্যানেজারের স্কিলের ওপর ডিপেন্ড করছে। তাই সব স্কিমই যে আপনাকে ভালো রিটার্ন দেবে তার কোনো গ্যারান্টি নেই। এলআইসির গ্রোথ ডিপেন্ডস অন প্রবাবিলিটি, ডিপেন্ডস অন প্রবাবিলিটি। এলআইসির টাকাটা বাড়বে কি বাড়বে না, কতটা বাড়বে, বোনাস দেয় প্রবাবিলিটির উপর। যদি আপনি গ্যারান্টি অ্যাডিশন পলিসি নেন তাহলে কারো উপর নির্ভর করবে না, নির্দিষ্ট পাবেন। কিন্তু যদি বোনাস ওরিয়েন্টেড পলিসি নেন তাহলে প্রবাবিলিটির ওপর নির্ভর করবে। স্যার এই প্রবাবিলিটি বলতে কি? মৃত্যু, মর্টালিটি, কতজনের মৃত্যু হবে, আর কি আমাদের ইনভেস্টমেন্ট রিটার্ন। ইনভেস্টমেন্ট রিটার্ন মানে এলআইসি যে টাকাটা খাটাচ্ছে সেই টাকা থেকে আমরা আমাদের পলিসি হোল্ডারের টাকাটায় কতটা গ্রোথ আনতে পারছে। আর কি ম্যান ম্যানেজমেন্ট এক্সপেন্সেস, অর্থাৎ এক্সপেন্স অন ম্যানেজমেন্ট বলা হয়। এই তিনটের উপর নির্ভর করছে। মর্টালিটি, যদি মৃত্যু হার বেড়ে যায় বোনাস কমতে পারে, যদি ইনভেস্টমেন্ট রিটার্ন কমে যায় বোনাস কমতে পারে, যদি এক্সপেন্স অন ম্যানেজমেন্ট বেড়ে যায় তাহলে বোনাস কমবে। স্যার এবার আপনাকে আমার প্রশ্ন, আপনি এলআইসির ব্যাপারে অত গভীর নাও জানতে পারেন, একটা কমন সেন্স দিয়ে আপনি উত্তর দিন আমাকে, যে মৃত্যু হার বাড়ছে না কমছে। যদি বলেন হ্যাঁ বাড়ছে, তাহলে আপনাকে একটা জিনিস বলবো। আজ থেকে মাত্র 20 বছর আগে আমাদের অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি ছিল 44 ইয়ার্স। তার মানে আমাদের গড় পরমেয় ছিল 64 বছর, এখন 74 বছর। আরো 20 বছর পরে এটা 84 থেকে 90 বছর হয়ে যাবে। অর্থাৎ আমাদের গড় পরমায়ু বাড়ছে মানে কি, আমাদের মৃত্যু হার কমছে। স্যার মৃত্যু হারের রিপোর্ট যদি দেখেন প্রতি বছর কমছে। যদি মৃত্যু হার কমে এলআইসির বোনাস বাড়তে বাধ্য। কারণ বেশিরভাগ টাকা তো ডেথ ক্লেমে যায়। ডেথ ক্লেম হওয়ার কথা, সেগুলো দেওয়ার কথা এলআইসি লাখ লাখ কোটি কোটি টাকা। দু চারটে ডেথ ক্লেমও যদি কমায়, লাখ লাখ কোটি কোটি টাকা বেঁচে যায়। আর এই বেঁচে যাওয়া টাকা কে নিয়ে যাবে? এলআইসির কোনো মালিক আছে যে নিয়ে চলে যাবে? মুকেশ আম্বানি বা টাটা, কেউ তো নেই। এলআইসির মালিক তো আপনারা। তাই আপনাদের বোনাস আকারে এটা চলে আসবে। মর্টালিটির প্রশ্ন চলে গেল। স্যার ইনভেস্টমেন্ট রিটার্ন বাড়তে পারে কমতে পারে। স্যার কোথায় এটা হয়? যদি ইনভেস্টমেন্টটা আমরা শেয়ার মার্কেটে করতাম। মজার ব্যাপার, 85% ইনভেস্টমেন্ট কিন্তু আমরা একেবারে গ্যারেন্টেড জায়গায় করি। গ্যারেন্টিড জায়গায়, যেখানে ফিক্সড রিটার্ন আসে, একদম ফিক্সড, কম আসে কিন্তু ফিক্সড। আর 15% আমরা করি আপনার ইকুইটিতে, শেয়ার মার্কেটে। এই 15%-এর আবার গল্প আছে। আমাদের এলআইসির এত টাকা মানে আপনাদের টাকা, যার 15%ও বিশাল টাকা। এই বিশাল টাকা নিয়ে যখন মার্কেটে খেলে, তখন এখানে কিন্তু প্রতি বছর এলআইসি 10 to 15% করে গ্রোথ করতে পারছে। আপনারও যদি এত টাকা থাকতো আপনিও পারতেন স্যার। আর একটা কারণে এলআইসি শেয়ার মার্কেটে 1 বছরের জন্য খাটায় না। আপনি টাকা দিচ্ছেন এলআইসিকে 15 বছরের জন্য, এলআইসি আপনার টাকাকে খাটাচ্ছে 35 বছরের জন্য। কারণ আপনাকে আপনার টাকা দিয়ে রিটার্ন দিতে হবে এরকম নয় কিন্তু, অপরের টাকা তার কাছে আছে যেটা আপনাকে রিটার্ন দেবে। আপনার টাকাটাকে 35 বছর খাটাচ্ছে, আগেকার টাকা এখনো 35-40 বছর ধরে খাটছে, তাই তো এত বেশি রিটার্ন। তাই এলআইসির এই যে 15% যেটা শেয়ার মার্কেটে খাটায়, তার রিটার্ন এত হাই যে এর টাকাও কিন্তু আপনার বোনাসে চলে আসবে। তাই ইনভেস্টমেন্ট রিটার্ন কাদের ভয় জানেন? যারা শুধুই শেয়ার মার্কেটে খাটাচ্ছে। বাড়লে বাড়বে, কমলে কমলে কমবে। আমাদের 85% তো শেয়ার মার্কেটে খাটাই না, তারপরে আপনার কমার ভয় নেই, বোনাস কমার ভয় নেই। আর 15% যেটা খাটায় সেটা বিচক্ষণভাবে খাটায় দীর্ঘমেয়াদী ব্লু চিপ কোম্পানিতে, তাই এখানেও কমার জায়গা নেই। আর এখানে আরেকটা কারণে কমবে না স্যার, একবার ভাবুন তো। আপনি এইভাবে এঁকে দেখায় একবার। স্যার মিউচুয়াল ফান্ডে আপনার টাকাটা বাড়লো, আবার কমলো, বাড়লো, আবার কমে গেল।
আবার বাড়ল, সরি, আবার বাড়লো, আবার অনেকটা কমে গেল। আচ্ছা বলুন তো, এই যে দুবার বেড়েছিল, এই বাড়াটা কি রক্ষা হবে? না। যখন কমে গেল তখন কমেই গেল, পুরো টাকাটা কমে গেল। কিন্তু এলআইসির না, ধরুন 1 বছর গেল, আপনাকে কিছুটা বোনাস দিল, এই বোনাসটা কিন্তু ফিক্সড হয়ে গেল। আবার পরের বছর গেল, আবার বোনাস দিল, এই বোনাসটা কিন্তু ফিক্সড হয়ে গেল। আবার পরের বছর গেল, আবার বোনাস দিল, এই বোনাসটা ফিক্সড হয়ে গেল। আবার পরের বছর গেল, আবার বোনাস দিল। অর্থাৎ ছোট ছোট গ্রোথ দিচ্ছে বটে, কিন্তু এই গ্রোথগুলো আপনার টাকায় যুক্ত হয়ে গেল। আর কোনোদিন এটা কমবে না। পরের বছর যদি কোনো কারণে বোনাস কোনো কারণে কমও হয়, আপনার পুরো টাকার বোনাসটাকে কমাচ্ছে না, শুধু সেই বছরেরটা কমাচ্ছে, তাও শুধু বোনাস অংশটা, পুরো টাকাটাকে নিয়ে নিচে নেমে যাচ্ছে না। মিউচুয়াল ফান্ড পুরো টাকাটাকে নিয়ে নিচে নেমে আসছে, শুধু গ্রোথটা কমছে না, আপনার মূল টাকাটাই কমে যাচ্ছে। এখানে মূল টাকা সামে সুর তো সব সময় থাকছে স্যার, এ তো কমবে না। তাহলে ভয় কোথায় বেশি, প্রবাবিলিটি কোথায় বেশি? স্যার, ওভারঅল এক্সপেন্স অন ম্যানেজমেন্ট, এটা এলআইসির মাত্র 8%, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করে দিয়েছে যে যে কোনো কোম্পানি যদি 15% পর্যন্ত ওভারঅল এক্সপেন্স করে, তাহলে সেটাও হেলদি। তাহলে আমরা হেলদির থেকেও বেটার হেলদি, মানে আমাদের খরচ কম স্যার। খরচ কম বলে এখনো পর্যন্ত আমরা বেটার বোনাস দিই। প্রাইভেট কোম্পানির সঙ্গে তুলনা যদি করেন, তারা চটকদারি ভাবে আপনাকে বোঝাবে অমুক দিচ্ছি, কিন্তু আলটিমেট বোনাস কে বেশি দেয়? এলআইসি দেয়। তো আশা রাখি আপনারা অনেক এমন পয়েন্ট বুঝতে পারলেন। আর ট্যাক্সের ব্যাপারে যেটা বলেছিলাম, আপনি ভাবুন না যে আপনি টাকা পেলেন তার থেকে 20%, ইভেন যদি 10%ও ট্যাক্স কাটে, সেটা কি কম? কারো কারো ক্ষেত্রে 30% কাটবে। আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেলাম, সেটা হচ্ছে এলআইসিতে যখন টাকা রাখছেন, তখন এই টাকাটা আপনার ফ্যামিলি মানি। কোনোদিন কোনো কোর্ট কেস যদি আপনার অ্যাগেনস্টে হয়ে যায়, টাকার ফ্রড সংক্রান্ত বা দেউলিয়া সংক্রান্ত, বলা যায় না মানুষের জীবনে কি হবে, এলআইসির টাকায় কোনো কোর্ট হাত দিতে পারবে না। মিউচুয়াল ফান্ডের টাকায় অবশ্যই হাত দিতে পারবে। স্যার, এলআইসির আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি এলআইসি থেকে টাকা রিটার্ন পাচ্ছেন না, তখন সম্পূর্ণ হোয়াইট মানি পাচ্ছেন। কেন জানেন? আপনি হয়তো, এমন হতে পারে হোয়াইট মানি ব্ল্যাক মানি মানে কি, আমরা এটাকে কালো আর সাদা ধন বলি বটে, কিন্তু এটা অনেকেরই হয় স্যার। দেখুন, অনেকেই হয়তো বছরে 15 লাখ ইনকাম করছে, তার ট্যাক্স ফাইলড হয়তো 7 লাখ দেখাচ্ছে। তার মানে 8 লাখ টাকা প্রতি বছর তার ইনকাম হওয়া সত্ত্বেও এই 8 লাখ টাকা সে গভর্নমেন্টকে দেখাচ্ছে না। গভর্নমেন্টকে দেখাচ্ছে না মানে এটা তার ব্ল্যাক মানি হয়ে যাচ্ছে স্যার। তো এই টাকাটা যদি সে ইনভেস্ট করে, কোথাও তো ফেলে রাখবে না, ইনভেস্ট করবে, যখন রিটার্ন পাবে তখন কিন্তু গভর্নমেন্ট তাকে ধরতেই পারে তুমি টাকাটা কোত্থেকে পেয়েছিলে। এলআইসির ক্ষেত্রে এটা ধরবে না কোনোদিন। কেন জানেন? এলআইসিতে পলিসি করাবার আগেই আপনাকে জিজ্ঞেস করছে আপনি টাকাটা কোত্থেকে পাচ্ছেন। কোনো না কোনো জায়গা আপনার দেখানো যাচ্ছে, 1 বছর তো দেখাতে হচ্ছে, দেখিয়ে দিচ্ছি। তারপরে ভবিষ্যতে আর কোনো দিন আপনাকে, কারণ কি, এলআইসির যখনই পলিসি করছেন, সেই পলিসিটা কে আন্ডাররাইট করছে জানেন? এলআইসির অফিসার। এলআইসির অফিসার মানে গভর্নমেন্টের অফিসার, কিন্তু মজার ব্যাপার, শুধু সে গভর্নমেন্টের অফিসার না, এ আবার আইআরডি এর নোডাল অফিসার। অর্থাৎ যিনি আন্ডাররাইটিং করছেন, আন্ডাররাইটিং এর সময় সে আইআরডিএআই এর নোডাল অফিসার। তার মানে সে একদম খোদ গভর্নমেন্টের হয়ে আপনার হিসাব দেখে নিচ্ছে যে আপনার পেইং ক্যাপাসিটি আছে কিনা, কোথেকে টাকাটা পেয়েছেন, এলআইসিতে প্রিমিয়াম দিচ্ছেন। যদি প্রথমেই তদন্ত হয়ে গেল, শেষে তো তদন্ত থাকবে না। আর তাছাড়াও এলআইসি টাকা তো ফ্যামিলি মানি, ফ্যামিলি মানি কখনো হোয়াইট মানি ছাড়া ব্ল্যাক মানি হয় না। সবচেয়ে বেশি ব্ল্যাক মানি কার ছিল স্যার? আমরা অনেকের জানি, কিন্তু হর্ষদ মেহতা, যার সমস্ত টাকা গভর্নমেন্ট নিয়ে নিয়েছিল, 16 কোটি টাকা নিতে পারেনি। কেন পারেনি জানেন? ওই টাকাটা এলআইসি ছিল, মানে এলআইসি করা ছিল, ওটা ফ্যামিলি মানি ছিল, ওটা হোয়াইট মানি হতে বাধ্য। হতে পারে যে সেই টাকাও সে চুরি করেই এলআইসিতে যে রেখেছিল, কিন্তু এলআইসিতে রেখেছিল বলে হোয়াইট মানি। আরো অনেক পয়েন্ট আছে যেগুলো আমরা প্রয়োজনে বলবো। আপনি এবার আমাকে বলতে পারেন যে স্যার, আপনি আমাকে এত পয়েন্ট দেখাচ্ছেন বটে, কিন্তু এত পয়েন্টকে আমি বলবো? বলবেন না, বলার দরকারও নেই। কাস্টমারকে বুঝুন, কাস্টমারকে বুঝে তার মতো করে বলুন। তার যে পয়েন্ট, তাকে দিয়ে প্রশ্ন করুন, স্যার আপনি আমাকে 3টে পয়েন্ট বলুন, যে 3টে পয়েন্টে আপনার মনে হয় যে এলআইসির থেকে মিউচুয়াল ফান্ড অনেক বেটার, এসআইপি অনেক বেটার। আমি সেই 3টে পয়েন্টের ওপর মিনিট 5-10 আলোচনা করব। এবং আলোচনা শুধু এইটা নিয়েই করব, কারণ এলআইসি আপনাকে কি দেবো বা আপনার জন্য কোনটা দেওয়া উচিত আমি কিন্তু ভেবে এসেছি। আপনাকে দেখালে আপনি 5 মিনিটেই চয়েস করতে পারবেন স্যার। সো এলআইসির পলিসির জন্য আমি এক্সপার্ট, আপনিও এক্সপার্ট আছেন।
বাট আপনার প্রশ্ন অন্য জায়গায় যে মিউচুয়াল ফান্ড করবো না এলআইসি করবো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে কিন্তু আমি 10 মিনিটে ক্লিয়ার করব যে কোনটা আপনার জন্য ভালো। যদি আপনার মিউচুয়াল ফান্ড ভালো লাগে আপনি কেন করবেন না, তখন আপনাকে বলবো মিউচুয়াল ফান্ডের পাশে যদি পারেন এলআইসি করুন, নাহলে মিউচুয়াল ফান্ডই করুন। তবে একটা কথা সত্য, সবসে পেহলে বিমা। যদিও বলা হয় মিউচুয়াল ফান্ড সহি হ্যায়, আমি তো বলছি না মিউচুয়াল ফান্ড সহি নেই হ্যায়, কিন্তু এটাও বলছি সবসে পেহলে বিমা, দেন মিউচুয়াল ফান্ড এসআইপি করুন। কেমন লাগলো আপনারা লিখে জানান। আমি জাস্ট 2-3 মিনিট একটা বিরতি নিচ্ছি, তারপর আর এই সাবজেক্টে থাকবো না। আমি এরপর একটা ছোট্ট টপিকের ওপর আলোচনা করব, অবজেকশন সংক্রান্ত, এবং তারপরে আমি আজকের প্রোগ্রাম শেষ করব। কারণ মিউচুয়াল ফান্ড, এসআইপি, শেয়ার মার্কেট, ল্যান্ড, গোল্ড নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, যেটা কিন্তু আমি অ্যানসারিং আপনাদেরকে আশা করি করতে পারব। আর তাছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটাও লিখতে পারেন, তবে কোশ্চেন লিখলে মিউচুয়াল ফান্ড নিয়েই লিখবেন। ওকে। বাই দ্য বাই, আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং বিরতির পর আমি ফিরে আসছি যথারীতি।
ওয়েলকাম ব্যাক এভরিবডি। প্রত্যেককে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমি নেক্সট টপিকে যাব তার আগে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাই, এবং আপনাদের জন্য একটা সুন্দর জিনিস আমি জাস্ট শেয়ার করছি। দেখুন, এটা আমার ওয়েবসাইট পল্লব, জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার, পল্লবমান্না.com। এখানে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে, সরি, 1 মিনিট প্লিজ, একটা মিনিট। সেটা হলো যে, এখন থেকে প্রায় 1 মাস পরে আমাদের ইয়ার এন্ডিং হয়ে যাবে, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার পড়ে যাবে। আর ওই সময় আমাদের পশ্চিমবঙ্গ, আসামের বিভিন্ন এজেন্ট শান্তিনিকেতনে 3 দিনের আর্লি বার্ড প্রোগ্রামে আসেন। এবছরের আর্লি বার্ড প্রোগ্রাম কিন্তু 17, আগের বছর হয়েছিল আমাদের 22, 23, 24 এপ্রিল। এবছর হচ্ছে 17, 18, 19 এপ্রিল। এবং এই সময় আপনি একা আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এবং আর্লি বার্ড ট্রেনিং কি হয় আমি খুব সংক্ষেপে আপনাদের বলবো। দরকারে আমি ভিডিওটা আপনাদের শেয়ার করে দেবো, আপনারা একবার দেখে নেবেন। যে এখানে 3 দিন সুন্দর এসি রুমে থাকার ব্যবস্থা আছে, এবং অত্যাধিক সুন্দর ট্র্যাডিশনাল বাঙালি খাওয়া দাওয়া। এখানে খাওয়া দাওয়া এত ভালো যে অনেকেই শুধু খাওয়ার টানে শান্তিনিকেতন ট্রেনিংয়ে যান। এটা একটা বড় ব্যাপার। এবং তার সাথে বিশ্বভারতী, ওয়ার্ল্ড হেরিটেজ এখন হয়ে গেছে ওয়ার্ল্ড হেরিটেজ হেরিটেজ দর্শন, ভ্রমণ ট্যুর। এগুলো গেল বাইরের জিনিস, কিন্তু আসল জিনিস ট্রেনিং। ট্রেনিং হবে 15 ঘন্টার। আর তার সাথে সন্ধ্যার দিকে একটা বিনোদন প্রোগ্রাম, এবং আমরা শান্তিনিকেতন বেড়াতে নিয়ে যাই। অর্থাৎ একদিকে খাওয়া দাওয়া, থাকা, বেড়ানো, গান, আনন্দ সব কিছু মিলিয়ে বছরের শুরুটা যাতে সুন্দর করা যায় তার জন্য প্রতি বছর 15 বছর ধরে, এটা 16তম বছর পড়লো যেখানে আমাদের আর্লি বার্ড প্রোগ্রাম হচ্ছে। এই আর্লি বার্ড প্রোগ্রামে কিন্তু রেট কত বলে দিই। আপনি যদি অ্যাডভান্স বুকিং করেন এখন, তাহলে এসি ইকোনমি প্যাকেজ, মানে এসি রুম কিন্তু ডরমেটারি, অর্থাৎ একটা রুমে অনেকে থাকবে, কিন্তু প্রত্যেকের আলাদা, মানে খাট, সিঙ্গেল সিঙ্গেল, এবং সেটা এসি রুম। তাতে কিন্তু 4,899 টাকা লাগছে। সুখবর কিন্তু আছে। এখানে যে রেট দেখছেন, আজকে হঠাৎ করে ম্যাডাম রিনা মান্না, কারণ উনি এবং আমি দুজনেই ওখানে মেন ট্রেনার, উনি আমাকে আজকে একটা অফার দিয়েছেন, যে আপনাদের জন্য যারা আমার অবজেকশন হ্যান্ডেলিং কোর্স করছেন তাদের জন্য অফার দিয়েছেন, যে এইখানে একটা আজকে দারুণ অফার দেব। 4,899 থেকে আপনি 2,000 ছাড় পেতে পারেন, 2,000। কিরকম ভাবে? না, আপনি যদি ফুল পেমেন্ট করে দেন এখন থেকে, অ্যাডভান্স বুকিং। হ্যাঁ, আপনি যদি ভাবেন যে আমি ফুল পেমেন্ট করলাম কিন্তু আমি যেতে পারলাম না, কি হবে? তাহলেও আপনি 2,000 টাকা ছাড় পাবেন পরের ট্রেনিংয়ে। অর্থাৎ আর্লি বার আসতে পারলেন না, আপনি মে মাস বা জুন মাসের ট্রেনিংয়ে এলেন, সেখানেও ছাড় পাবেন। অর্থাৎ আপনার টাকা নষ্ট হবে না। সো 2,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন যদি আপনি ফুল পেমেন্ট এখনই করে দেন। কিন্তু এত টাকা বের করতে হবে যদি পারেন। যদি না পারেন, ধরুন আপনি 2,000 টাকা পেমেন্ট করলেন এখন, তাহলে আপনি পাবেন কত ছাড়? না, আপনি পাবেন 1,500 টাকা, মানে 1,500 টাকা ছাড়। আর যদি আপনি এখন 1,000 টাকা পেমেন্ট করেন, তাহলে 1,000 টাকা ছাড় পাবেন। অর্থাৎ সহজ কথা হলো, 2,000 টাকা ছাড় পেতে পারেন যদি ফুল পেমেন্ট করেন। শুধু 2,000 টাকা এখন পেমেন্ট করেন, তাহলে আপনি 1,500 টাকা ছাড় পাবেন, মানে এই টাকাটা লাগবে না। এখন 2,000 দিয়ে রাখলেন, তখন আর পড়ে রইল 2,899, সেখান থেকে আপনার 1,500 ছাড় হয়ে গেল। মানে পড়ে রইল মাত্র 1,500 টাকা মতো, ওই 1,500-1,600 টাকা মতো। বুঝতে পারছেন? মানে বোধহয় তারও কম। কারণ 18, হ্যাঁ, 1,400 টাকা পড়ে রইল। আর 1,400 টাকা তখন দেবেন।
এছাড়া যদি আপনি চান যে চলো আমি ওরকম রুমে থাকবো না, আমি অনেকের সাথে থাকবো না, আমি ডাবল বেড থাকবো, ডাবল বেড ডিলাক্স রুম, সেখানে কিন্তু 5,400, 5,999, এখানেও কিন্তু ওই একই সিস্টেমে ডিসকাউন্ট পাবেন। তবে এই ডিসকাউন্ট পাবেন শুধু আজ রাত্রে যারা পেমেন্ট করবেন। এটা ওয়ান টাইম অফার, অফার মানে অফারই, ওয়ান টাইম, কাল থাকবে না। সো যদি আপনার মনে হয় আপনি আসবেন 17, 18, 19 এপ্রিল, হ্যাঁ, আপনি ভাবতে পারেন যদি ভোট পড়ে যায় কি হবে, ভোট পড়ে গেলে ট্রেনিং ডেট চেঞ্জ হবে, চিন্তা নেই। সেই ট্রেনিং ডেট যদি আপনার মনে হয় আমি সেই ট্রেনিং ডেট যেতে পারবো না, এই অফার পরের ট্রেনিংও আপনি পাবেন, কিন্তু তারপরের ট্রেনিং যেটা হবে সেটাই পাবেন। তো 5,999 থেকে 2,000 বা 1,500 বা 1,000 ছাড় পেতে পারেন। যদি আপনি 1,000 টাকা দেন আজকে, তাহলে 1,000 ছাড় পাবেন, 2,000 দিলে 1,500 ছাড় পাবেন, ফুল দিলে 2,000 টাকা ছাড় পাবেন। ইয়েস, ফুল দিলে 2,000 টাকা ছাড় পাবেন। চলুন, এটার অ্যামাউন্ট যেহেতু বেশি, 2,000-এর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে 2,200 টাকা ছাড় করে দিলাম। মিনস আপনি হাফ দামে প্রায় আসতে পারছেন। এবার দেখুন, 3 দিনের খাওয়া দাওয়া থাকাতে কোনো ব্যতিক্রম নেই। যিনি 6,000 টাকা দিয়ে আসবেন, তারও যে খাবার আপনার 2,200 টাকা কমার পরে একই খাবার একই রুম, ডোন্ট ওরি। আপনি যদি এককভাবে রুম নিতে চান তাহলে এর ওপর আরো কিছু টাকা বাড়বে, সেটাও করে দেওয়া যাবে। তো এছাড়া গ্রুপ ডিসকাউন্ট আছে, যদি একসাথে 3-4 জন বন্ধু মিলে আসেন আরো কিছু ছাড় পেতে পারেন। ফ্যামিলি প্যাকেজ আছে, যেটা সবচেয়ে কম 10,499, সবচেয়ে বেশি 13,498, এখানেও কিন্তু একইভাবে আপনি ছাড় পাবেন। তো এই ট্রেনিং এ আপনাদের কি কি শেখানো হবে তার টোটাল বিষয়গুলো এখানে দেওয়া আছে। কি কি ক্লাস হবে, এখানে 15খানা প্রায় ক্লাস হবে, সেই 15টা ক্লাসের টপিক কি, এভরিথিং দেওয়া আছে। এই লিঙ্কটা আপনাদের পাঠিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কোথায় হয়, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, কি কি শিডিউল থাকে, এভরিথিং পাচ্ছেন। সো ইট ইজ আ ভেরি গুড অপশন। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এমডিআরটি প্রিমিয়াম কোর্স। আপনাদের অনেকেই আছেন যারা আমার এমডিআরটি প্রিমিয়াম কোর্স করছেন, কিন্তু কেউ কেউ আছেন যারা এমডিআরটি প্রিমিয়াম কোর্সে যুক্ত হননি। তাদের বলবো, এমডিআরটি প্রিমিয়াম কোর্সে যোগদান করলে আপনি এপ্রিল বা এখন থেকেও যোগদান করতে পারবেন। এখন থেকে যোগদান করলে যে কোর্স ফি, সে তার থেকে একটু ডিবেট পেতে পারেন, বাট কত পাবেন সেটা আমি পরে বলছি। কিন্তু এখানে কি কি পাবেন: সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস, রবিবার এবং বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে 3 বার আমার সাথে ফোন কল করার মানে সব মানে পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন 3 বার পর্যন্ত। প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ডিং লাইব্রেরি সিস্টেমে পাবেন, এবং সাপ্তাহিক কাজ, তার হিসাব, কাস্টমার মোটিভেশন সেমিনার, সকালে প্রভাতী প্রোগ্রাম, এবং ডিজিটাল মার্কেটিং হেল্প, মান্থলি সেলস স্ট্র্যাটেজি, এভরিথিং। এর রেট কত? এর রেট কিন্তু অনেকটাই, কিন্তু আপনি যদি 1 জানুয়ারি থেকে 48,000 টাকা হয়ে গেছে এককালীন পেমেন্টের জন্য, আর ইনস্টলমেন্টে পেমেন্ট করা যায়, বাট আপনি ছাড় পাবেন। এটার জন্য কত ছাড় পাবেন আমাকে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো, হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে বলে দেবো। এটার জয়নিং এর জন্য আপনি আজ কাল দুপুর 12টা পর্যন্ত টাইম পাবেন, যে ডিসকাউন্ট পাবেন তার জন্য। কাল দুপুরের মধ্যে আমার সাথে যোগাযোগ করুন, আমি একটা হিউজ ডিসকাউন্ট এখানেও দেবো। তো চলুন, এরপরে আমি এখান থেকে চলে যাই, এরপরে আপনাদেরকে আমি মূল কোর্সের যে কয়েক মিনিট আমি বলবো বলেছিলাম সেটা বলে দিই। বাই দ্য ভাই, আমি এটা বলে রাখি যে অবজেকশন হ্যান্ডেলিং এর মিউচুয়াল ফান্ডের বিষয়ে আজকে ম্যাক্সিমামটা বলে দিয়েছি। এবার চলে আসি সুকন্যা সমৃদ্ধি এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে কিছু কথা বলার জন্য। যখন কোনো ব্যক্তি আপনাকে বলবেন যে আমি সুকন্যা সমৃদ্ধি স্কিম নিতে চাই, তখন আপনি কি বলবেন? কখনোই বলবেন না যে ওর থেকে এলআইসি ভালো। আপনি সবসময় বলবেন, স্যার আপনার চয়েস অত্যন্ত ভালো। কেন জানেন? আপনার প্রথম দরকার লিখে নিন, চয়েস ভালো কেন বললেন? কারণ প্রথম, স্যার আপনি খুব কম কিছু মানুষ আছে তাদের মধ্যে পড়েন। কিরকম স্যার? যদি 100 জন মানুষ উপার্জন করে, তার মধ্যে খুব কম মানুষ আছে যারা দীর্ঘ মেয়াদের কথা ভাবতে পারে। দ্বিতীয় কি কারণ জানেন? দীর্ঘ মেয়াদে আপনি আপনার ছেলে, আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, খুব কম মানুষ আছে। তৃতীয় কি জানেন? আপনি কিছু একটা করতে চাইছেন। চতুর্থ কি জানেন কেন আপনি কিছু মানুষের মধ্যে পড়েন, বাকি মানুষ আপনার মতো নয়? চতুর্থ কি জানেন? যে আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করতে চাইছেন। সুকন্যা সমৃদ্ধি খুব ভালো প্ল্যান। কয়েকটা গ্যাপ সুকন্যা সমৃদ্ধির আছে। আমাকে কারা বলেছে জানেন? অনেক মানুষ আছে। তো আপনি যেমন বললেন সুকন্যা সমৃদ্ধি, তাকে যখন এলআইসি দেখাই তখন আমাকে অনেকেই বলেছে না সুকন্যা সমৃদ্ধি থেকে এলআইসি বেটার। কেন বেটার? তাদের কথাটাই আপনাকে বলবো। তারা আমাকে এটা বলে যে দেখো, সুকন্যা সমৃদ্ধিতে সব ভালো, পার্সেন্টেজ অফ ইন্টারেস্টটাও ভালো, খারাপ না, কারণ 8% ইন্টারেস্ট। কিন্তু 2-3টে বড় গ্যাপ আছে। কি গ্যাপ?
যারা বুদ্ধিমান তারা জানে, তাই তারা বলে। স্যার আমরাও জানি, কিন্তু আপনার মতো মানুষ যারা বলেন তাদের কথাটা বলছি। প্রথম গ্যাপ, এই যে 8% এখন দিচ্ছে, একটা সময় 9.5% দিত। তাহলে যারা 9.5%-এ করেছে, তারা কি এখনো 9.5 পাচ্ছে? তাই তো স্কিম রানিং আছে না, তাদের পুরো টাকা এখন কিন্তু 8%-এ পাচ্ছে, তারা কিন্তু এখনো চালাচ্ছে। আবার যদি এটা 7%, 6%, 5%-এ নেমে যায়, তাহলে আজকে 8% দিলেও আগামী দিনে পুরো টাকার উপর 5%ই দেবে। আলটিমেটলি 18 বছর, 21 বছরের জার্নিতে অ্যাভারেজে রেট কিন্তু 8% থাকবে না। অনেকের হিসাব যে অ্যাভারেজে হয়তো 5% বা বড় জোর 6% পেতে পারে, তাও সেটা ভবিষ্যৎ বলবে। তুলনায় এলআইসির ভালো স্কিম যেমন কন্যাদান স্কিম, যেটাকে আমরা কন্যাদান বলি বা শিক্ষাদান বলি, অর্থাৎ আমাদের জীবন লক্ষ্য, সেই জীবন লক্ষ্যে কিন্তু আপনি মোটামুটি 5 থেকে 5.5% এইভাবে যদি হিসাব করেন পাচ্ছেন। দ্বিতীয় যে গ্যাপ, সেটা কিন্তু বড় গ্যাপ। সেটা হচ্ছে যে সুকন্যা সমৃদ্ধি কিন্তু আমায় শুরু করলে আমাকেই চালাতে হবে। আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই, আমার বদলে কাউকে চালাতে হবে, না হলে এটা চলবে না। ওটা অটোমেটিক নয়। এলআইসি পলিসি কিন্তু অটোমেটিক, কথাটা লিখে রাখুন। এলআইসি পলিসিতে অটোমেটিক স্বয়ংক্রিয় জিনিস জোড়া আছে, অন্তত আমাদের 933, 733-এ কি ওখানে অটোমেটিক চলবে না। এলআইসি পলিসি 733 অটোমেটিক রানিং হয়ে যাবে, মানে অনেকটা সে অটো পাইলটের মতো। অটো পাইলট কথাটা লিখে রাখুন। নতুন নতুন কথা বলবেন কাস্টমারকে, যে ড্রাইভার হাত তুলে দিল, প্লেন কিন্তু চলছে অটোমেটিক। আপনি হাত তুলে দিলেন, আপনি থাকলেন না, ঈশ্বর না করুন, অটোমেটিক চলবে। মেয়ের স্বপ্ন পূরণ হবেই হবে। এই গ্যাপটা কিন্তু ওখানে আছে। থার্ড গ্যাপ, স্যার সুকন্যা সমৃদ্ধিতে 250 টাকা থেকে নিয়ে অনেক 1.5 লাখ টাকা রাখা যায়, কিন্তু এই যে শৃঙ্খলা, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার অপব্যবহার অনেকে করে। কোনো বছর 1 লাখ দিয়ে ফেললো, কোনো বছর 500 টাকা দিল। কেন? যদি টাকা না থাকে দেব কি? কিন্তু এলআইসি বাধ্যতামূলক, তাই এলআইসিতে একদম সত্যিকারের সিস্টেমে চলে। তাই স্যার সুকন্যা সমৃদ্ধির তুলনায় এলআইসিকে পছন্দ করে। এবার হ্যাঁ, সুকন্যা সমৃদ্ধি নিয়ে তার সঙ্গে ইন্স্যুরেন্স আলাদা করে কিনলে করা যায়, কিন্তু সুকন্যা সমৃদ্ধির আরেকটা ফোর্থ প্রবলেমও আছে। সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধির টাকা কিন্তু 18 বছরের আগে তোলাই যায় না। কেন তোলা যায় না? তার কারণ মেয়ের বিয়ে অথবা মেডিকেল এমার্জেন্সি দেখি আগে তোলা যেতে পারে। আর সার্ভিস সেক্টরটাও দেখতে হবে, যে সুকন্যা সমৃদ্ধির ম্যাক্সিমাম সার্ভিস নিজেকে নিতে হবে, এবং সার্ভিস খুবই দুর্বল পোস্ট অফিসের তুলনায় এলআইসির সার্ভিস অনেক বেটার। আবার আমরা রয়েছি আপনাকে সার্ভিস দেওয়ার জন্য। তাই একবার ভাবুন কোনটা করবেন। সাইড বাই সাইড সুকন্যা সমৃদ্ধি রাখতে পারেন, তবে মেন স্কিম মেয়ের জন্য আপনার করা উচিত জীবন লক্ষ্য। লক্ষ্য আপনার জীবনের সাথে জীবনের পরে দুক্ষেত্রেই আপনার পরিবারকে দেবে। তার সঙ্গে যদি কম্বাইন করে আপনি একটা জীবন উৎসব নিলেন, ধরুন 10 লাখ টাকার জীবন লক্ষ্য, 10 লাখ টাকার জীবন উৎসব নিলে, তাহলে লাভ কি হলো জানেন? আপনি থাকুন বা না থাকুন, আপনার সন্তানের পলিসি অটোমেটিক চলবে, দুটোই চলবে। কারণ যখন আপনি উৎসব নিচ্ছেন তখনও কিন্তু পিডব্লিউবি বেনিফিট থাকছে, অটোমেটিক চলবে। একটা পলিসি আপনার মেয়ের বিয়ের সময় গিয়ে হিট করবে, আর একটা পলিসি মেয়ের একটা বয়স থেকে আজীবন ইনকাম দেবে। স্যার এবার বলুন কোনটা বেস্ট? এই প্রশ্ন করুন কাস্টমারকে। সুকন্যা সমৃদ্ধি ভার্সেস এলআইসির এই যে গল্পটা বললাম, এই গল্পটা আপনাদের কেমন লাগলো একটু লিখে জানান চ্যাট বক্সে এখনই। একই প্রশ্ন যদি করে পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সেম জিনিস কিন্তু এখানেও কয়েকটা গ্যাপ আছে। একই কথা আপনি বলবেন কাস্টমারকে, যে স্যার কোনো জিনিস খারাপ না, পাবলিক প্রভিডেন্ট ফান্ড অবশ্যই ভালো। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের কিছু ভালো দিক আপনি আরো দেখিয়ে দিন। স্যার এটা আরেকটা ভালো দিক কি জানেন? এটা ট্যাক্স ফ্রি রিটার্ন দেয়, সুকন্যা সমৃদ্ধ দেয়। ভালো দিক, স্যার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্রেজ কমেছে কেন জানেন? কারণ রেট অফ ইন্টারেস্ট, যেটা দেখেই মানুষ কিন্তু একটা সময় 12% ছিল, একটা সময় 11, একটা সময় 10, 9.5, 9, এখন আরো কম, আগামী দিনে আরো কমবে। ইন্ডিয়া ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে যাচ্ছে, সুদের হার কমতে বাধ্য। যেটা সুদের হারের ওপর নির্ভর করে আমি আমার ভবিষ্যৎ রচনা করছি, সুদ যদি কমে যায়, সেখানে বোনাস, বোনাস স্যার সুদের ওপর নির্ভর করে না।
মার্কেটের ওপর নির্ভর করে না। তিনটে ফ্যাক্টর একটু আগে দেখিয়েছি: মর্টালিটি, মৃত্যু হার, ইনভেস্টমেন্ট, কোথায় ইনভেস্ট করছে, আর থার্ড এক্সপেন্স। এই তিনটেই এলআইসির অত্যাধিক স্ট্রং। তাই পিপিএফ খারাপ জিনিস না, কিন্তু বেটার জিনিস এলআইসি। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। তো আমি এরপরে শেষের দিকে যাচ্ছি, একদম শেষ করব, কারণ এর থেকে বেশি বললে আপনাদের মাথায় ভুলে যাবেন অনেক কিছু। তাই তার আগে আরেকবার স্মরণ করিয়ে দিই যে শান্তিনিকেতন ট্রেনিং সত্যিই ভালো ট্রেনিং, অন্তত আর্লি বার আমাদের বেস্ট ট্রেনিং। আমি এখনো পর্যন্ত সেইভাবে কোনো ডিসকাউন্ট অফার দিইনি, এই প্রথম আজ দিলাম। আজ দিলাম আপনাদের জন্য যারা অবজেকশন রিডিং কোর্স করছেন। কত টাকা? যে টাকা দিয়ে আপনি এই কোর্স করছেন প্রায় সেই টাকাটাই আপনার চলে আসছে ফেরত। প্রায় 2,000 টাকা ডিসকাউন্ট, ভাবতে পারেন। 5,000 সামথিং, 5,000 টাকা, 4,999 টাকাতে যদি 2,000 টাকা ডিসকাউন্ট হয়ে যায়, তাহলে আপনি 3,000 টাকায়, সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি ওখানে গিয়ে দেখবেন যে খাবার দাবার দেওয়া হয় সেই খাবারটার দাম হচ্ছে 1,600 টাকা। যে রুম ডরমেটারি হতে পারে, ডরমেটারি এসি, সেটাও এসি রুম। আর যদি আপনি ডিলাক্স রুম নেন তাহলে 6,000 টাকা। 6,000-এর উপর আপনি 2,200 টাকা ডিসকাউন্ট পেতে পারেন যদি ফুল পেমেন্ট করেন। সো 2,200 টাকা মানে আপনি 4,000 টাকার মধ্যে, 4,000-এরও নিচে আপনি কি পাচ্ছেন? 3 দিন থাকা, খাওয়া, ট্রেনিং এবং বেড়াতে যাওয়া, এভরিথিং। এসি রুম, এসি আপনার সেমিনার হল, তার সঙ্গে আমার এবং ম্যাডামের সাথে দুর্দান্ত ট্রেনিং। ওইটুকু ইনভেস্টমেন্ট, অথবা আপনি ফ্যামিলি নিয়ে গেলে আরেকটু ইনভেস্টমেন্ট আশা করি করতে পারবেন। যদি সত্যি আসতে চান, আজকে হলো সুবর্ণ সুযোগ। যদি বলেন স্যার মার্চ মাসে টাকা বের করবো কিনা, মার্চ মাসে টাকা বের করছেন পরের বছরের জন্য। তাই যদি বের করতে পারেন তাহলে অফারটা পাবেন, আর যদি না করেন তো অফারটা চলে যাবে আজ রাত 12টা পর্যন্ত। এমডিআরটি কোর্স জয়েন করতে চাইলে আমি কাল দুপুর 12টা পর্যন্ত আপনি সিদ্ধান্ত নিতে পারেন। তো চলুন, আজকের মতো আমি প্রত্যেকের মাইক্রোফোন অন করলাম, এবং মাইক্রোফোন অন করার পর আমি প্রত্যেককে বলবো আপনারা মাইক্রোফোন খুলে নিন এবং আমার সাথে গলা মিলিয়ে দু একটি কথা বলবেন। তার সাথে আমি জানি না আজকে কি কারণে খুব কমজন জয়েন করেছেন। হতে পারে অনেকে ভেবেছেন শুক্রবার, অ্যাকচুয়ালি শুক্রবার হয় না। গত সপ্তাহে শুক্রবার হয়েছিল বিকজ মঙ্গলবারের দোল ছিল। তার আগের সপ্তাহে শুক্রবার হয়েছিল কারণ একটা বিশেষ কারণ ছিল, বা এটা মঙ্গলবার। তো চলুন, এরপরে আমি আপনাদেরকে বিদায় দেব। বিদায় দেওয়ার আগে আপনারা কি মাইক্রোফোন খুলেছেন কেউ? বুঝলেন স্যার? হ্যাঁ স্যার। আজকের ক্লাসটার পরে মিউচুয়াল ফান্ড নিয়ে কোনো প্রশ্ন তুললে আপনি কি অ্যান্সার দিতে পারবেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়াং জেনারেশনের উপর কাজ করা যাবে? যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ। আপনি কালকেই লিস্ট করে ফেলুন যে কারা মিউচুয়াল ফান্ডের জন্য আটকে আছে, এসআইপির জন্য। তাদেরকে ধরে ধরে আপনি তাদের বাড়িতে চলে যান। দেখবেন আপনার এই যদি এক মানে 15-20 জনকে পেয়ে যান, অন্তত 5-6টা পলিসি আপনার চলে আসবে। লিস্ট করুন কারা মিউচুয়াল ফান্ড এসআইপির জন্য আপনার এলআইসি করতে চাইছে না। চলুন এবার গলা মিলিয়ে বলবো এলআইসি জিন্দাবাদ এবং জয় হিন্দ। এলআইসি জিন্দাবাদ। লালসি জিন্দাবাদ। জয় জিন্দাবাদ। হিন্দ। শুভরাত্রি, জয়। ভালো জয়। থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আনন্দ থাকুন।